সুরজিনাস ডায়েরি, ভালোবাসার ছোঁয়া, রংধনুর ৭ রং খুঁজে নাও এখানে। বিয়ের মাত্র ঘন্টা দুয়েক আগে খবর এলো পাত্রীর বাবা হার্ট অ্যাটাক করেছে। কি সর্বনাশা কাণ্ড! মীরাদের বাড়িতে যেন শোকের চেয়ে দুশ্চিন্তার ছায়া বেশি পড়ল। মীরার বাবা আশরাফ আলী প্রচন্ড টেনশনে পায়চারি করতে শুরু করেছে। আজ মেয়েটার বিয়ে হবে তো। মেয়ে মানুষের বিয়ে কোনো কারণে ভাটা পড়লে তাকে বিয়ে দেওয়া যে বড্ড কঠিন আমাদের সমাজে। বিয়ে বাড়ির প্রায় অনেকের মধ্যেই জানাজানি হলেও মীরাকে কিন্তু এখনো এসবের কিছু জানানো হয়নি। খুব সূক্ষ্মভাবে আড়াল করে রাখা হয়েছে তার কাছ থেকে ব্যাপারটা। ওদিকে ফোনের ডিসপ্লেতে কিছুক্ষণ পরপরই মীরা আর চোখে উকি দিচ্ছে। পার্লার থেকে আসা মেয়েটার সবে তার হাতে কাঁচা মেহেদি পরিয়ে দিয়ে গিয়েছে বলে ফোনটা হাতে নিয়ে চেক করা যাচ্ছে না। বিয়েটা হুট করে ঠিক হওয়ায় সবকিছু কেমন তাড়াহুড়ো করে করা হচ্ছে। এই যে আজ সকালবেলা গায়ে হলুদের অনুষ্ঠান করে রাতেই বিয়ে। গত সপ্তাহে ছেলেপক্ষে লোকজন এসে আংটি পরিয়ে গেছে তাকে, কিন্তু ছেলে আসেনি। শুনেছে ছেলে কোনো এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, ছুটি পায়নি বলে আর আসা হয়নি তার। তবে মীরার সাথে তার ফোনে কথা হয়েছে মোটে 2বার, হয়তো খুব বেশি হলে সব মিলিয়ে 2-2.5 মিনিট হবে। বেশ পুরুষালী ভরাট কণ্ঠ, কথাবার্তায় বেশ সুপুরুষ বলেই মনে হয়েছিল। মীরা ভেবেছিল আজ হয়তো রেদওয়ান তাকে একবারের জন্য হলেও ফোন করবে। সেজন্যই সকাল থেকে ফোনের ডিসপ্লেতে উকিঝুঁকি দিচ্ছে সে। যদিও মীরার কাছে আপাতত এই সুপুরুষটির নাম আর ফোন নাম্বার ব্যতীত আর কোনো তথ্যই নেই। ও বাড়ি থেকে পাত্রের একটা ছবি পর্যন্ত দেওয়া হয়নি। মীরার খুব ইচ্ছে ছিল তাকে একবার হলেও দেখার। যদিও বাবা আর বড় চাচা ছেলেকে দেখেছে, তবে মীরা চুপি চুপি আড় পেতে শুনেছে আশরাফ আলী মেয়ের হবু জামাইকে দেখে এসে স্ত্রীর কাছে তার বেশ গুণগান করতে। বাবার বর্ণনা মতে, ছেলে মীরার সাথে মানানসই, এখনকার ছেলেদের মতো কোনো সাইপাস অভ্যাস নেই। মীরার মা বলল, তার ছেলের কোনো ছবি মীরা তাকে দেখবে না? ছবির ব্যাপারটা আশরাফ আলীর মাথায় ছিল না বললেই চলে। এ যুগের ছেলে মেয়েদের যত কাহিনী, বিয়ের পর মন ভরে দেখবে। আগে এত ঘটা করে ছবি দেখা দেখির কি আছে, এসব আশরাফ আলীর মাথায় ধরে না। তিনি একটু তামাশা করে স্ত্রীকে উত্তর দিলেন, বিয়ের আগে আমাকে না দেখায় তুমি বুঝি কবুল বলাতে খুব পত্তচ্ছ? স্ত্রী শেহনাজও রসিকতা করে বললেন। আগে দেখলে তোমার মতো বুড়োকে বিয়ে করতাম না। ওদিকে বিয়েবাড়ির রান্না তদারকি করছিলেন মীরার বড় চাচা আহসান আলী। এর মাঝে রেদওয়ানের দোলাভাই তাকে ফোন করে জানালেন রেদওয়ানের বাবা বেশ অসুস্থ হয়ে পড়ায় এই অবস্থায় বিয়েটা আর হচ্ছে না। তারা তাকে নিয়ে ঢাকা যাচ্ছে, হয়তো এরপর দেশের বাইরেও নিতে হতে পারে। সব মিলিয়ে তারা আন্তরিকভাবে দুঃখিত। এই আন্তরিকভাবে দুঃখিত কথাটা মীরাদের গোটা বাড়িতে একটা নীরব ঝড় বইয়ে দিল। যে ঝড় চোখে দেখা না গেলেও যে যার অবস্থান থেকে দুমড়ে মুচড়ে গেল, ঝড়ের শেকড় সহ উপড়ে পড়া গাছের মতো। এরপর বেশ কিছুদিন কেটে যাওয়ার পর এই তো সেদিন রাতে মীরার শরীর কাঁপিয়ে জ্বর এলো। জ্বরের ঘোরে মীরা ওই রাতে অদ্ভুত এক স্বপ্ন দেখল। প্রখর খরতাপে ফেটে চৌচির হওয়া মাঠের দিগন্ত ছুঁয়ে সফেদ সাদা পাঞ্জাবি পরিহিত কোনো এক পুরুষ একগুচ্ছ শিমুল ফুল হাতে করে খালি পায়ে এগিয়ে আসছে মীরার দিকে। মীরার সেই কাঠফাটা রোদে লাল টুকটুকে শাড়ি, হাতে পায়ে আলতা পরে মাটিতে বসে হয়তো তারই যেন অপেক্ষা করছিল। তীব্র রোদে মীরার সেই সফেদ পুরুষের মুখখানা দিকে তাকাতে পারল না। কেমন ঝাপসা সবকিছু, শুধু শুনতে পেল, মীরা, তুমি কেমন আছো? উত্তর দেবার আগেই মীরার হঠাৎ মনে হলো সেই সফেদ পুরুষটি তার সামনে নেই, চলে গেছে তার থেকে যোজন দূরে। ঘুম ভাঙার পর মীরা লক্ষ্য করলো তার পুরো শরীর ঘামে চুপচুপ করছে। জ্বর কিছুটা ছেড়েছে বোধ হয়। মীরা বেশ খানিকক্ষণ চুপচাপ বসে থাকলো। আচ্ছা, লোকটা কি রেদওয়ান ছিল? রেদওয়ানকে একবার ফোন করতে ইচ্ছে করলো, কিন্তু না, এটা সম্ভব না। এর মাঝে দরজায় কলিং বেলের আওয়াজ শুনে মীরা খুব সম্ভবত ঘোরের মাঝে এগিয়ে গেল দরজা খুলতে। তার কেবলই অবচেতন মন কেবলই বলতে লাগলো হয়তো রেদওয়ান এসছে। কিন্তু মীরার ভ্রম ভাঙলো দরজা খোলার পরে। রেদওয়ান নয়, এসেছে মৃন্ময়। সম্পর্কে মীরার খালাতো ভাই, মীরার চেয়ে বেশ বছরের বড়। আপাতত চাকরি বাকরি কিছু হচ্ছে না বলে গ্রামে বাবা জমি জমা দেখে, প্রয়োজনে চাষবাসেও সাহায্য করে। মীরাকে দেখে সে স্বভাবসুলভ হাসি মুখখানা নিয়ে জিজ্ঞেস করলো, এত শুকিয়ে গেছিস কেন?
মীরা চোখ নামিয়ে বেশ আস্তে উত্তর দিল। জ্বর, কিছু খেতে পারি না। ওষুধ খাস না? ওতে কাজ হচ্ছে না। মৃন্ময় আবার কিছুটা তাচ্ছিল্য ভরে হেসে বলল, ও, তোর তো অবশ্য মনের জ্বর। এই জ্বর ওষুধে সারবে না। মীরা কোনো উত্তর দিল না। মৃন্ময় এবার একটু গম্ভীর হয়ে বলল, শোন, যার জন্য কেঁদে চোখ মুখ ফুলেছিস, নাওয়া খাওয়া ছেড়ে জ্বর বাঁধিয়েছিস, সে আর আসবে না। মীরা কোনো উত্তর দিতে পারল না। তার চোখ উপচে এলো জলে, কিন্তু তা গড়িয়ে পড়বার আগেই নিজ ঘরে চলে গিয়ে দরজায় খিল আটকে দিল মীরা। মৃন্ময় যে কারণে এ বাড়িতে এসেছে তা নিয়ে বেশ কিছুক্ষণ কথা হলো মীরার বাবা আশরাফ আলীর সাথে। আসলে মীরার মা চাচ্ছে মীরা কিছুদিন এ বাড়ি থেকে দূরে তার বোনের বাড়ি থেকে বেরিয়ে আসুক। মীরার বিয়ে ভাঙার বেশ কিছুদিন পার হয়ে গেলেও আশেপাশে লোকজনের কথা যেন কিছুতেই থামছে না। ও বাড়ি থেকেও আর তেমন কোনো খবর আসেনি। মীরাদের দিক থেকেও আজ যোগাযোগ করা হয়নি। তারা বুঝতেই পেরেছে ছেলেপক্ষ তাদের সাথে যোগাযোগ করতে চায়নি পরবর্তীতে আর। মীরার মা মেহনাজ বেগম মনে করেছিলেন মেয়ে হয়তো খালার বাড়ি যেতে আপত্তি করবে। এমন একটা কাণ্ড হয়ে যাবার পর মেয়েটা বেশ চুপচাপ হয়ে গেছে। প্রয়োজন ছাড়া ঘর থেকে পর্যন্ত বেরোয় না। সেখানে এতদূর যেতে রাজি হবে কিনা কে জানে। বেশ দুশ্চিন্তা ছিল তার মনে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মীরা নিজেই ব্যাগপত্র গুছিয়ে নিজে তৈরি হয়ে বেরোলো। মীরার পরনে তার স্বপ্নে দেখা সেই লাল টুকটুকে শাড়ি। মৃন্ময়ের সামনে গিয়ে দাঁড়িয়ে শান্তভাবে বলল, চলুন। বাকি সবার মতোই এমন অদ্ভুত কাণ্ডে মৃন্ময় বেশ অবাক হলো। ঘুমুর ভাব কাটাতে সে হুট করে হেসে উঠল, বলল, আরে এত তারা কিসের তোর? অনেক দূর থেকে এসেছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। মীরা কঠিনভাবে বলল। যেতে যখন হবে শুধু শুধু দেরি করে লাভ কি? মৃন্ময় এবার কিছুটা বিরক্তি নিয়ে বলল, প্রায় সারা রাত জার্নি করা একজন মানুষের ক্লান্তি, খিদে সবকিছু শুধু শুধু দেরি করার কারণ বলে মনে হচ্ছে। আর একজন মানুষের মুক্তি কি খিদে ক্লান্তির চেয়ে ওপরে নয়? মৃন্ময় আর কোনো কথা বাড়ালো না। সে প্রায় হতভম্ব। মীরা মুক্তি চাইছে? কিসের মুক্তি? মুক্তি পেতে তার কাছে আশ্রয় খুঁজছে। শেকড়বিহীন নড়বড়ে গাছের নিচে আশ্রয় প্রার্থনা হয়তো সহজ, কিন্তু সে গাছের পক্ষে আশ্রয় রক্ষা করা কি সহজ হবে? মৃন্ময়ের অলিক মনির কল্পনা। মৃন্ময় ক্লান্ত পরিশ্রান্ত মন কেবল সেসব ভাবনায় ভেবে গেল। অতঃপর এই কাঠফাটা রোদ মাথায় করেই তাদের বেরোতে হলো। বাস স্ট্যান্ডে গিয়ে মৃন্ময় দুটো টিকিট কেটে নিল। মীরা লক্ষ্য করলো মৃন্ময় ইচ্ছে করে একদম পাশাপাশি দুটো টিকিট বুক করলো না। সে তাদের দুজনের মাঝে বিস্তর ব্যবধান রাখার চেষ্টা করলো। সে কাউন্টারে এটা অনুরোধ করলো মীরার পাশের সিটে যেন একজন মেয়ে যাত্রীর ব্যবস্থা করে দেওয়া হয়। আর সে তার নিজের সিট চুজ করলো একদম মীরার বিপরীত পাশে। মীরার সিট নাম্বার A4, মৃন্ময়ের D4। তাদের দুজনের মাঝখানে অতিরিক্ত দুজনের দূরত্ব মৃন্ময় কেন টেনে আনলো কে জানে। সন্ধেবেলা বাস একটা স্টপেজে থামবার পর মৃন্ময় উঠে এলো। সহজ ভঙ্গিতে জিজ্ঞেস করলো, বাস থেকে নামবি না? মীরা জানালার দিকে তাকিয়েই উত্তর দিল, না, অন্তত ফ্রেশ তো হবি। প্রয়োজন নেই। তুই কি কিছু খাবিও না? আরো অর্ধেক পথ বাকি। না। মৃন্ময় নিজের কোমরে দুহাত রেখে বেশ এক দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ মীরার দিকে তাকিয়ে থেকে নিঃশব্দে নিজেই বাস থেকে নেমে গেল। কিছুক্ষণ পর সে দুহাত ভর্তি খাবার নিয়ে বাসে উঠল। ততক্ষণে মীরার পাশের সিটের যাত্রী নেমে গিয়েছে। মৃন্ময় মীরার পাশে এসেই ধপ করে বসে পড়ল। মীরার হাতে খাবারের প্যাকেটগুলো দিয়ে নিজে কিছুক্ষণ চুপচাপ চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে রইল। মীরার মনে হলো মৃন্ময় হয়তো ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ওর জন্য বেশ খারাপ লাগতে শুরু করলো। বেচারা কাল থেকে টানা জার্নি করছে, এর মধ্যে তেমন কিছু খাবারও পড়েনি পেটে, শুধু শুধু ওর জন্য এত কিছু করছে। মীরা তার কাছে থাকা ব্যাগ থেকে খাবারের বক্স বের করলো। খুব সাবধানে ডাকলো, ঘুমিয়ে গেছেন মৃন্ময় ভাই? মৃন্ময় চোখ বন্ধ করেই উত্তর দিল, পেটে এমন ইঁদুর দৌড়ালে কেউ ঘুমাতে পারে? দেখছিস না পেট চাপা দিয়ে বসে আছি। তুই কিন্তু খুব টর্চার করছিস আমায়। কিচ্ছু খেতে দিচ্ছিস না, নিজেও খাচ্ছিস না। আমি কখন নিষেধ করলাম? মৃন্ময় এবার বেশ বড় বড় চোখ করে মীরার দিকে তাকালো। মীরা বলল, এত ডাক দেখাতে হবে না। তারপর বক্সের দিকে ইশারা করে বলল, মা আপনার জন্য যা যা রান্না করেছিল আমি বক্সে করে এনেছিলাম, নিন এবার খেয়ে পেটের ইঁদুর তাড়ান। মৃন্ময়ের মুখে হাসি ফুটল। থ্যাঙ্কস, তুই তো জানিস আমি খিদে পেটে থাকতে পারি না।
বাকি পথটা মৃন্ময় ওর পাশে বসেই গিয়েছে। মীরা খেয়াল করলো পাশাপাশি সিট হলেও মৃন্ময় খুব সাবধানে বেশ দূরত্ব নিয়ে বসে আছে। তার দু চোখ বন্ধ, সম্ভবত ঘুমিয়ে পড়েছে। এত জার্নি সহ্য করে প্রায় সারাদিন না খেয়ে থাকবার পর পেটে ভারী খাবার পড়ায় মৃন্ময় সম্ভবত ঘুমিয়ে পড়েছে। হঠাৎ মৃন্ময় আধ ঘুমে বলল, মীরা, তুই রেদওয়ানের স্মৃতি থেকে মুক্তি চাইছিলি, তাই না? মীরা কোনো উত্তর দিল না। মুক্তির পর একটা স্থায়ী আশ্রয় প্রয়োজন হয় মীরা। মীরা নিরুত্তর। মৃন্ময়ের ঘুমের ঘোর যেন আরো বেড়ে যাচ্ছে। সে বলল, আমি কি কোনোভাবে সেই আশ্রয় হতে পারি? এবারেও মীরার দিক থেকে কোনো উত্তর নেই। সে সোজা অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে রাখলো। মৃন্ময় আরো বেশ খানিকক্ষণ পর ভারী ঘুম জড়ানো গলায় বলল, আমি ক্লান্ত প্রাণে, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার দুর্দণ্ড শান্তি। বাকিটা যেন মৃন্ময় আর বলতেই পারল না। গভীর ঘুমে সে তখন অতল। অবশেষে ভোরবেলা ওরা পৌঁছালো মোহনগঞ্জ গ্রামে। মীরা এখানে বেশ কয়েক বছর পর এলো। মৃন্ময়দের পরিবার জয়েন্ট ফ্যামিলি। ওর বাবাদের 3 ভাইয়ের এক বাড়িতেই বাস। এখনো সবাই মিলে এক সংসার। বাড়িতে এত মানুষজন মীরার বেশ ভাল লাগে। এখানে বিয়ে ভাঙার ব্যাপারটা নিয়ে অন্তত কারো কাছে খোঁচা শুনতে হয় না। আর তার সাথে অতি উৎসাহী প্রতিবেশীদের আফসোসও শুনতে হয় না। মেয়েটার এখন কি হবে, কে বিয়ে করবে। এখানে থাকার কিছুদিনের মধ্যেই মীরাদের বাড়িতে মৃন্ময়ের মা তার বোনকে ফোন করে জানালো মীরার জন্য ভালো একটা সম্বন্ধ এসছে। মৃন্ময়ের বাবার বন্ধু ছেলে কানাডা থেকে পিএইচডি করেছে। মাঝে কিছুদিনের জন্য দেশে এসছে। এবার ছেলে নিজে দেখেই তাকে পছন্দ করেছে। এমন সম্বন্ধ ফিরিয়ে দেবার কোনো কারণ দেখছে না মৃন্ময়ের মা। মীরার বিয়ের সব কিছুর তোড়জোড় এত দ্রুত হয়ে যাচ্ছিল যে কেউ মীরার কোনো মতামত নেবার প্রয়োজন পর্যন্ত বোধ করছে না। যেন ঠিক বিয়ের আসরে বিয়ে ভেঙে যাওয়া মেয়েটা সহি সালামত ভাবে বিয়ে দিতে পারলেই মেয়েটা উদ্ধার হয়। অথচ মেয়েটা রোজ রোজ কারো আশায় গুমড়ে পড়ে কাঁদে। সে কথা কেউ জানতেও পারল না। এবার তোর বিয়েটা হয়েই যাবে, বুঝলি? কদিন বাড়ি ছিলাম না, তার মধ্যে এত সব দেখি ঠিক হয়ে গেল। মীরা ছাদে দাঁড়িয়েছিল। মৃন্ময় সিঁড়ি দিয়ে উঠে হাঁটতে হাঁটতে মীরার পাশে এসে উদাস ভঙ্গিতে দাঁড়িয়ে কথাগুলো বলল। মীরা ওর দিকে না তাকিয়েই বলল, হলেই তো ভালো। মৃন্ময় ভেতর থেকে কিছুটা মুচড়ে গেল। মলিন মুখে জিজ্ঞেস করলো, সত্যিই ভালো? মীরা আনমনে কাঁদ নাচিয়ে বলল, ভালো নয় কি? এখন তো তোমাদের সবার মাথা ব্যথা একটাই, লোকেদের কানাঘুষো বন্ধ করতে হলেও আমায় বিয়ে দেয়া। মৃন্ময়ের মুখে কিছুটা আগ্রহী ভাব ফুটে উঠল। এগিয়ে এসে হাত নাড়িয়ে মীরাকে বোঝানোর ভঙ্গিতে বলল, দেখ মীরা, তুই যেমন ভাবছিস ব্যাপারটা তেমন নয়। ছেলেটাকে আব্বা আম্মা পছন্দ করেছে, তাই খালা খালুকে কথাটা জানিয়েছে আর কি। তুই না চাইলে তো জোর করে বিয়ে হওয়া সম্ভব না। তোমার কি মনে হয় কেউ জোর করবে না? মীরা চোখে জল উপচে এলো। মৃন্ময় খুব দৃঢ়তার সঙ্গে বলল, দেখি কে জোর করে। আমি বেঁচে থাকতে কেউ তোকে জোর করে? তুই রাজি না এমন কারোর সাথে কেউ তোকে গোছিয়ে দিতে পারবে না। আমি কিচ্ছু জানি না মৃন্ময় ভাই। মীরার এমন আকুতি ভরা কণ্ঠে মৃন্ময় কেমন মোহের মধ্যে পড়ে গেল। খুব কাছে এগিয়ে এসে মীরার হাত দুটি আলতোভাবে ধরবার চেষ্টা করা মাত্রই মীরার সচেতনভাবে হাত সরিয়ে নিল। সেই সাথে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। আনমনে ছাদের কার্নিশে দাঁড়িয়ে নিচের উঠোনে খেলা করা ছেলে মেয়েগুলোর দিকে মীরা এতটাই দৃষ্টি নিবদ্ধ করলো যেন ছাদে আর দ্বিতীয় কোনো ব্যক্তি দাঁড়িয়ে নেই। মৃন্ময় তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না, কেবল চোখ তুলে তাকালো। নিশ্চুপভাবে তাকালো। মীরা যে তাকে খুব সচেতন ভাবেই চাইছে না তা মৃন্ময়ের না বুঝবার কথা নয়। সে আর কথা বাড়ালো না, হয়তো বাড়াতে পারল না। নিজেকে খুব লজ্জিত মনে হলো তার। রেবেকা বেগম খাটে বসে তসবি জপছিলেন। এ সময় ছাদ থেকে নেমে মৃন্ময় বিরক্তি ভঙ্গিমায় দুহাত কোমরে গুজে মায়ের সামনে এসে দাঁড়িয়ে বলল, আম্মা, কদিন বাড়ি ছিলাম না, এসেই এসব কি শুনছি বলেন তো? রেবেকা বেগম তসবি পাশে রেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি শুনেছিস? মীরার নাকি বিয়ে? হ্যাঁ, আল্লাহর অশেষ রহমতে একবার ভালোই ভালোই পুরোমুখীর বিয়েটা মিটে গেলেই হয়। মৃন্ময় এবার প্রচন্ড বিরক্ত হলো। মীরা পোড়ামুখী হতে যাবে কেন? ও কোনো পোড়ামুখী নয়। আর যার বিয়ে তার থেকে কোনো মত নিয়েছেন আম্মা? নিয়েছেন মীরার কোনো মত? রেবেকা বেগম চোখ প্রায় কপালে তুলে বলল, ওর আবার কিসের মত? আমরা কি ওর জন্য খারাপ ছেলে ঠিক করব? তবু আপনাদের শোনা উচিত ছিল আম্মা। রেবেকা বেগম প্রতি উত্তরে কিছু বলতে চাচ্ছিলেন। এর মাঝে মীরা এসে স্বাভাবিক ভঙ্গিতে বলল,
আমার কোনো মতামত নেই খালা, আপনারা যা ভালো বুঝছেন সেটাই করুন। এ কথা বলে মীরা ঘর থেকে বেরোনোর পরে মৃন্ময় প্রায় সাথে সাথে এসে জিজ্ঞেস করলো। তুই সত্যিই রাজি? মীরা কঠিন স্বরে বলল, হ্যাঁ রাজি। তাহলে ছাদে বসে কাঁদছিলি কেন? আমার নিজের জন্য, আমার ভাগ্যের জন্য। মৃন্ময়দের বাড়িটা গ্রামের পুরাতন ধাঁচের, তবে পুরাতন বাড়ি হলেও পরবর্তীতে ভেতরের ইন্টেরিয়র ডিজাইন বেশ আধুনিক করে নেওয়া হয়েছে। একতলা বাড়ি, তবে বাড়ির ভেতরে বেশ অনেক জায়গা। পুরনো বাড়িগুলোর মতোই চারদিকে ঘেরা দেওয়াল, আর মাঝখানে অনেকটা জায়গা জুড়ে উঠোনও রয়েছে। সামনে লনটাও বেশ সাজানো গোছানো, কিন্তু সমস্যা একটাই, জয়েন্ট ফ্যামিলি হওয়াতে বাড়িতে ঘরের সংখ্যার তুলনায় মানুষের সংখ্যা বেশি। ফাঁকা রুম বলতে মাত্র একটাই অবশিষ্ট আছে, যেটাতে মীরা থাকছে কিছুদিন হলো। তবে প্রথম থেকেই মীরার মনে হয়েছে এই রুমটা অন্য কারো জিনিসে ঠাসা একদম। বাড়ির অন্য কোনো রুমের সাথে এই রুমের জিনিসপত্রের খুব একটা মিল নেই। যদিও মীরা বেশ কয়েক বছর আগে যখন এখানে এসেছিল এই রুমটা এমন ছিল না। এখন এখানে ফিজিক্স, মেটাফিজিক্স, অ্যাস্ট্রোনমি, এগ্রিকালচার সহ আরো প্রচুর বইপত্রে ঠাসা, যা খুব সম্ভবত এ বাড়ির কেউ পড়ে না। তাছাড়া আছে খাতা ভর্তি স্কেচ, আঁকিবুকি, এমনকি ছোটদের কমিক্স, গল্প আর কবিতার বই, সাথে বিভিন্ন কার্টুন ছবি, আঁকিবুকি। কৌতূহল বশত সে তন্ময়ের বোন নিতুর কাছে সে এই ব্যাপারে জিজ্ঞেস করেছিল। নিতু বলেছে এখানে তন্ময় ভাইয়ার একজন বন্ধু এসে প্রায়ই থাকে। নিতু আর তন্ময় হচ্ছে মৃন্ময়ের বড় চাচার ছেলে মেয়ে। মীরা জিজ্ঞেস করেছিল, উনি এসে এখানে থাকেন কেন? মিতুল ঠোঁট উল্টে উত্তর দিয়েছিল, কি জানি। তোদের বাড়ি এসে দিনের পর দিন থাকে অথচ জানিস না? কি করে জানবো? উনি তো সারাদিন পড়ে পড়ে ঘুমোয় আর ভাইয়ার সাথে কী সব প্রজেক্টের কাজ নিয়ে আলোচনা করে। তবে ওনার কাছে একটা যন্ত্র আছে, রাতের বেশিরভাগ সময় আকাশের গ্রহ নক্ষত্র দেখে। তবে এবার অনেক দিন আসেনি, প্রায় বছর হবে। জ্যোতিষী নাকি? হতেও পারে। বেশ ইন্টারেস্টিং তো। মীরা দুই প্রযোগল উঁচিয়ে বেশ বুঝদার অভিব্যক্তি প্রকাশ করলো। ওদিকে ছেলেপক্ষ থেকে অফিসিয়াল ভাবে মীরাকে দেখতে আসবার তোড়জোড় শুরু হয়ে গেল। সবাই চাচ্ছিলেন মীরার বিয়েটা এই বাড়িতেই সম্পন্ন হয়ে যাক। যেহেতু নিজের এলাকায় অদ্ভুত একটা কানাঘুষা চলছিল, তাই মীরার মায়েরও ইচ্ছে ছিল বোনের বাড়িতে এবার কোনো বাধা ছাড়া ভালোই ভালোই সবকিছু মিটে যাক। সবকিছু ঠিকঠাক থাকলে আজ সন্ধেই তারা মীরাকে দেখতে আসবে। অন্য সকলের সাথে মৃন্ময় সকাল থেকে ব্যস্ত। সে বাজার থেকে শুরু করে অন্যান্য সবকিছুই তদারকি করছিল বেশ ভালোভাবেই। সে আসলে মীরার ওপর জেদ করে এসবে ব্যস্ত থাকার চেষ্টা করছিল। সেই ছোটকাল থেকে মীরাকে পছন্দ তার। অন্য কাজিনদের মতো মীরাকে কখনো খালাতো বোনের নজরে দেখেনি সে। কতভাবেই না তা মীরাকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু মীরার মধ্যে কখনো তেমন কোনো আগ্রহ দেখেনি সে। কিন্তু মীরা কি বুঝে না, নাকি বুঝেও না বুঝবার চেষ্টা করে, নাকি মৃন্ময়কে সে আদৌ কোনোদিন ভাই ব্যতীত অন্য কোনো চোখে দেখেনি? মীরা কি অন্য কাউকে পছন্দ করে? কত ভাবনায় না খেলে যায় মৃন্ময়ের মনে। নিতু বিকেল থেকে এত সাজগোজ করছে যে মীরার মনে হচ্ছে যেন নিতুকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে। এই মেয়েটা এমনই, বেশ সরল সিধে, মনের ভেতর থাকা কথাগুলো গড় গড় করে বলে দেয়। আর সেই সাথে সবসময় সেজে গুজে থাকতে ভীষণ পছন্দ তার। নিজের ইচ্ছে মতো সাজবার পর নিতু মীরাকেও বেশ সাজিয়ে দিল। মীরা বারবার বলছিল তার এত সাজতে ভালো লাগে না, কিন্তু কে শুনে কার কথা। এর মধ্যেই একটা বাজে কাণ্ড ঘটে গেল। বিকেল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। সন্ধেবেলা তো বজ্র মেঘে আর পানিতে যেন সন্ধি জুটল। এই বৃষ্টিতে গ্রামে এমনিতেই ইলেকট্রিসিটি আশা করা দুরূহ, তার মধ্যে বাড়ির জেনারেটর স্টার্ট নিচ্ছে না কোনোভাবেই। ওদিকে বাড়িতে মেহমান আসার কথা সন্ধ্যের পরপরই। সবকিছু সামলে উঠতে সবাই যেন হিমশিম খাচ্ছিল। মীরার খালার মনে এবারও দুশ্চিন্তার ছাপ। তবে মীরার এসবে যেন কিচ্ছু আসে যায় না। তার বেশ ভালোই লাগছিল। মনে হচ্ছিল একদিক দিয়ে বৃষ্টি হয়ে ভালোই হয়েছে, ছেলেপক্ষ হয়তো আর আসতে পারবে না। পাত্রপক্ষ এবারেও না এলে তার দুঃখ পাবার কথা, অথচ তার ভেতরে কেমন যেন প্রাণোচ্ছলতার শিহরণ বয়ে যাচ্ছে বহুদিন পর। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে মনের অজান্তেই মন কেমন গুনগুন করছিল, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি
কিছুতে কেন যে মন লাগে না, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে জানি নে, কিছুতে কেন যে মন লাগে না। তবে আসার কথাই বৃষ্টি বাদল মাথায় করেই পাত্রপক্ষ এলেন। মোমবাতির আলোতেই পাত্রের মায়ের মীরাকে এতই পছন্দ হলো যে তিনি মীরাকে একটি আংটিও পরাতে উদ্বুদ্ধ হলেন। ঠিক এমন সময় দরজায় বেশ জোরে কড়া নাড়বার আওয়াজ পড়ল। স্বভাববশতই এই অন্ধকারে সবার মনোযোগ আকর্ষণ করলো সেই শব্দ। কেউ একজন দরজা খুলে দেবার পর মূর্তিমান সেই অবয়ব সামনে এলো। এক কাঁধে ট্রাভেল ব্যাগ, অন্য কাঁধে টেলিস্কোপ ব্যাগ, আর তার সাথে লম্বা লেন্স সহ ক্যামেরা। ভিজে চুপচুপে সাদা শার্ট, স্পষ্ট মেধহীন শরীর, চুল বেয়ে এখনো টপ টপ পানি পড়ছে, দু পায়ের হাঁটু পর্যন্ত প্যান্ট মোড়ানো। বাড়ির ভেতর ঢুকতেই যেন ভ্যাবাচাকা খেয়ে গেল সে। ড্রয়িং রুম ভর্তি লোক দেখেই মাথায় হাত দিয়ে চোখ বড় বড় করে অবাক দৃষ্টিতে বলল, যা বাবা, এ তো দেখছি বিয়ে বাড়ি। নিতু উৎসাহে দাঁড়িয়ে বলল। আরে দীপ্র ভাইয়া, এতদিন পর? দীপ্রর মুখে এমনভাবে একটি হাসির রেখা ফুটল যেন সে বিশাল বড় একটা ভুল করে ফেলেছে। এখন সে লজ্জিত। এরপর একটা হাসি দিয়ে বলল, চলে এলাম, কিন্তু মনে হচ্ছে ভুল সময়ে এসে পড়েছি। এর সাথে সাথে আরেকটা হাসি। তারপর কোনো মতে নিজেকে সামলে বলল, আমি বরং যাই। তন্ময় এগিয়ে এলো, বলল, ঢং করার আর জায়গা পাও না। এসেই যখন পড়েছ বিনা বেতনে এমন খাটুনিকে আর ছাড়ছি না। এই তো সামনেই বাড়িতে বিয়ে, আমি তুই আর মৃন্ময়কে সব সামলাতে হবে। চলে যেতে উদ্যত হওয়া দীপ্র হঠাৎই থেমে মাথা ঘুরিয়ে বলল, ভেবে বলছিস তো? এইখানে ভাবাভাবির কি আছে? আমি কিন্তু ফ্রি বিয়ে বাড়ির কোনো কাজ করব না। রিমেম্বার দ্যাট, ইউ মাস্ট পে ফর ইট। সবাই বসার ঘরে ব্যস্ত ছিল গেস্টদের নিয়ে। ওদিকে দীপ্র সোজা চলে গেল এ বাড়ির গেস্ট রুমে। এখানে এলে দীপ্র ওই রুমটাতেই থাকে। তবে এটা যে আপাতত মীরার জন্য বরাদ্দ তা সে জানতো না। গোসল সেরে নেওয়া দরকার। বৃষ্টির পানি শরীরে আর কিছুক্ষণ থাকলে জ্বর এসে পড়তে পারে। ওদিকে মীরার আংটি পরানো বেশ ভালোভাবেই সম্পন্ন হলো। সবকিছু শেষে মীরা নিজের জন্য বরাদ্দকৃত ঘরে ঢুকেই বেশ চমকে গেল। অন্ধকারে কোনো পুরুষালী কণ্ঠ গুনগুন করছে, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। হঠাৎ হেরিকেনের আলোয় মীরার দিকে চোখ পড়তেই অপ্রস্তুতভাবে থেমে গেল। যেন খুব চমকে উঠেছে। সবেমাত্র বাথরুম থেকে গোসল সেরে যে বেরোলো তার শরীরে সে চিহ্ন স্পষ্ট। দীপ্র চমকে গিয়ে হাতে থাকা ভেজা ময়লা টি শার্ট কোনো মতে গায়ে জড়িয়ে নিল। বিস্ময়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে? আমি জানতাম না আপনি এসে ঘরের দখল নিয়ে নিয়েছেন। দীপ্র তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বলল। আপনি না চাইলে দখল ছেড়ে দেব। মীরা ওর দিকে না তাকিয়েই বলল, আমার চাওয়া না চাওয়ার ওপর ভিত্তি করে এই দুনিয়ায় কিচ্ছু চলে না। আমি আমার জিনিসপত্রগুলো নিয়েই চলে যাব, নিতুর রুমে শিফট হয়ে যাব। দীপ্র এবার আফসোসের ভঙ্গিমায় বলল, আপনাকে খুব ঝামেলায় ফেললাম। ঝামেলা তো আমি নিজেই, আপনি আর নতুন করে কী বা করলেন? মীরা দীর্ঘশ্বাস ফেলল। মীরা নিজের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল। দীপ্র অন্ধকারে একটা সিগারেট ধরালো। এরপর আস্তে করে ডাকলো, এই যে শুনুন। মীরা গতি থামালো। বলুন। আপনি এই বিয়েতে রাজি নন, তাই না? আপনাকে ওরা জোর করে বিয়ে দিচ্ছে? এমন কিছু বলেছে কি? আমার অবজারভেশন পাওয়ার খুব স্ট্রং, তাছাড়া আমি চোখ পড়তে পারি। তা কি লেখা আছে আমার চোখে? আই থিঙ্ক ইউ হ্যাভ ফল ইন লাভ উইথ সামবডি এলস। মীরা কিছুটা চমকিত হলো, কিন্তু বুঝতে না দিয়ে বলল, আপনি লিমিট ক্রস করে ফেলছেন। এ কথায় দীপ্রর মধ্যে কোনো ভাবান্তর হলো না। সিগারেটে আরেকটা শোক টান দিয়ে মীরার হাতের দিকে তাকিয়ে বলল, বিয়েটা আপনার ইচ্ছের বিরুদ্ধে দিচ্ছে বলেই আপনি আংটিটা এরই মধ্যে খুলেও ফেলেছেন। এত যত্নের জিনিস মেয়েরা সহজে খোলে না। মীরা আবারও চমকে গেল। এইটুকু সময়ে হেরিকেনের আবছা আলোয় এটাও লক্ষ্য করেছে ভদ্রলোক। বড্ড বেশি বাজে বকেন আপনি। যা বাবা, এখানে বাজে কি বললাম? আমি কি আপনাকে আপত্তিকর কিছু বলেছি নাকি টিজিং করেছি? যত সব বাজে কথা। মীরা আর কথা বাড়ালো না। ঘরে এসে নিতুর পাশে চুপচাপ শুয়ে পড়ল।
তবে সে রাতে মীরা আবার সে স্বপ্ন দেখতে পেল। একগুচ্ছ পলাশ ফুল হাতে সে সাদা পাঞ্জাবি পরা সফেদ পুরুষ মীরা সেই লাল টুকটুকে শাড়ি পরে তার অপেক্ষায় বসে আছে। সেই অস্পষ্ট চেহারায় সফেদ পুরুষ আবারও একই প্রশ্ন জিজ্ঞেস করলো। মীরা, কেমন আছো তুমি? রেদওয়ানের সাথে বিয়েটা না হবার পর থেকে সে এই স্বপ্নটা প্রায়ই দেখে। সেই শীতল ভারী কণ্ঠে সে শুধু একটা কথাই শুনতে পায়, মীরা, কেমন আছো তুমি? মীরার অবচেতন মন বিশ্বাস করতে চায় কণ্ঠটি রেদওয়ানের। মিনিট দুয়েকের ফোন আলাপে কি কখনো কারোর জন্য প্রতীক্ষা করা যায়, নাকি যে কোনো কারণ না জানিয়ে প্রত্যাখ্যানের পথ বেছে নিয়েছিল তাকে মনের আসনে এতদিনও যত্ন করে রেখে দেওয়া যায়? বিয়ের দিন পর্যন্ত মানুষটাকে নিয়ে কত অহেতুক ছন্নছাড়া ভাবনায় না ভেবে গিয়েছে মন। সেই মন কি আর এত সহজেই তাকে পর করে দিতে চায়? হাজারো কৌতূহল রেখে কোনো কিছু না বলে নীরবে হারিয়ে গেল স্বার্থপর মানুষটা। এপারের মনের গভীরে খরস্রোতা কুল কিনারা ভাঙা ঢেউ কি তাকে অজান্তেও কখনো স্পর্শ করেনি? কথাগুলো মীরার অবচেতন মনকে প্রতিনিয়ত ভাবায়, কিন্তু সচেতন মনে সে খুবই নির্লিপ্ত। অবচেতন মন কেন মাঝে মাঝে সচেতন মনের কাছ থেকে সবকিছু আড়াল করে কে জানে। আজ নিতুকে বেশ খুশি খুশি দেখাচ্ছে। মীরা জিজ্ঞেস করলো, হঠাৎ এত খুশির কারণ কি? নিতু লজ্জা পেল, বলল, কিচ্ছু না। মীরা হিয়ালি করে বলল, বল না। নিতু এবার মীরার দিকে পাশ ফিরে বলল, তুমি খুব লাকি আমাদের জন্য। মীরা কৌতূহলী দৃষ্টিতে জিজ্ঞেস করলো, আমাদের জন্য মানে? নিতু এবার আরও লজ্জা পেল। আমার আর মিনময়ের জন্য। মীরা হঠাৎ চকিত হলো। নিতুর কথার মানেটা কি? ওদের দুজনের মধ্যে আদৌ কোনো সম্পর্ক আছে বলে মনে হয়নি মীরার। সে অতি সন্তর্পণে জিজ্ঞেস করলো, তোরা কি রিলেশনশিপে আছিস? নিতু বিরক্ত হয়ে বলল, আরে ধুর, তোমার খালাতো ভাই যে লাজুক, মুখ ফুটে কিছু বলে নাকি? ও, মীরা ধীরে উচ্চারণ করলো। নিতু বলতেই থাকলো, এখন যতই লাজুক ছেলে সে যে চুপটি মেরে থাকো, আমি নিতেও জানি কি করে মুখে কথা ফোটাতে হয়। বিয়েটা হয়নি কি একবার? মীরা চোখ বড় বড় করে বলল, তুই তো দেখছি হেভি ফাস্ট নিতু, বিয়ে অব্দি ভেবে ফেলেছিস? নিতু প্রতিউত্তর দেবার উত্তেজনায় উঠে বসলো। শুধু কি আমি ভেবেছি, বাড়ির সবাই ভেবে রেখেছে। শুধু মিনময়টাই কোনো রেসপন্স করছে না। বারবার ওই এক কথা, আগে চাকরি বাকরি কিছু হোক, ওসব পরে ভাবা যাবে। মীরাও উঠে বসলো। হ্যাঁ, ঠিকই তো বলছে। নিতু বিরক্ত হলো। কি ঠিক বলেছে? আমাদের এত জমি জমা থাকতে তার চাকরির খোঁজই কেন করতে হবে? আর চাকরির জন্য অপেক্ষাই বা কেন করতে হবে? বিয়ের পরেও তো চাকরির চেষ্টা করা যায়। যত সব বাহানা করে সে। নিতু, তুই ওনাকে খুব পছন্দ করিস না রে? নিতু যেন খুব অবাক হলো। সে হো হো করে হাসতে হাসতে বলল, বারে, যার সাথে আমার বিয়ে হবে তাকে পছন্দ করব না তো আর কাকে করব? তাছাড়া সেও তো আমার পছন্দ করে, কিন্তু স্বীকার করে না, এই আর কি। তাহলে তুই কিভাবে বুঝলি তোকে পছন্দ করে? নিতু উৎসাহী হয়ে বলল, তুমি জানো, কাল ওরা যখন তোমাকে আংটি পরাচ্ছিল, আমি তো তোমার পাশেই বসেছিলাম। ওটার সময় মিনময় এই দিকেই তাকিয়েছিল। এতে করেই বুঝে গেলি? আরে বুঝবো না আবার? কাল আমার সাজ দেখেই তো সে ক্রাশ খেয়ে গেছে, ফিদা হয়ে গেছে আমার উপর। এইসবই আমার এক্সপিরিয়েন্স আছে, তুমি বুঝবে না। ধর, তুই কখনো জানতে পারলি তোর ধারণা ভুল, মৃন্ময় ভাই তোকে রিফিউজ করলো, তখন কি করবি? নিতুর সরল উত্তর, এমন হতেই পারে না। ধর যদি হয়। নাটক সিনেমার মতন 20-20 কিছু খেয়ে নিব। জীবন এত সস্তা তোর কাছে? নিতু হো হো করে হাসলো, বলল, না, জীবন অনেক দামি। তুমি যেমন অবান্তর কথা বলছো, আমিও অবান্তর উত্তর দিচ্ছি। সে আমাকে কখনো রিফিউজ করতেই পারবে না। তো কনফিডেন্স? তা তো বুঝলাম, কিন্তু প্রথমে যে বললি আমি লাকি তোদের জন্য, তা কেন? কারণ আব্বা আর চাচা চাইছে তোমার বিয়ের সাথে সাথে আমাদেরও আগত ছেড়ে ফেলতে। নিতু কথা বলতে বলতে নিজের ওড়না আঙ্গুলে পেঁচাচ্ছিল, যেন খুব লজ্জা পেয়ে গেছে সে। বাহ, তাহলে তো ভালোই হয়। এই বলে মীরা আবার শুয়ে পড়ল। নিতুর সাথে যে মৃন্ময়ের বিয়ের কথা চলছে এমন কিছু কখনো বলেনি তো কেউ। খালা বা মায়ের কাছ থেকেও এমন কিছু শোনেনি কখনো। কি জানি, হয়তো এতদিন তেমন কোনো গুরুত্ব দেয়নি কেউ।
কিন্তু নিতুর বোঝার কিছুটা ভুল আছে। বারবারই এমন মনে হচ্ছিল মীরার। আজ যে মৃন্ময় নিতুর দিকে নয়, পাশে বসে থাকা মীরার দিকে তৃষ্ণার্থ চোখে তাকিয়েছিল, এটা বিষয়ে মীরার কোনো সন্দেহ নেই। কিন্তু বয়স কম হওয়া নিতু বড্ড আবেগী। খুব সম্ভবত বাইরের পৃথিবীর জোর সত্য সম্পর্কে মেয়েটার এখনো কোনো অভিজ্ঞতা নেই। টিনেজ বয়সের এই এক সমস্যা, বিবেকের চেয়ে আবেগ বেশি কাজ করে। কিন্তু সদ্য স্কুল পেরিয়ে কলেজে ভর্তি হওয়া মেয়েটার বিয়ের কথা এরা ভাবছে বা কি করে? গ্রামের অধিকাংশ পরিবারই এখন এ বিষয়ে সচেতন হলেও এই পরিবারটি কি এ বিষয়ে সচেতন নয়? আর মৃন্ময়, সে তো শিক্ষিত ছিলে, সেই বা এর প্রতিবাদ করছে না কেন? ঠিক তখন তার দীপ্রর বলা কথাটা মনে পড়ল। আই থিঙ্ক ইউ আর ফল ইন লাভ উইথ সামবডি এলস। মীরা বুঝতে পারছিল না সে কি সত্যি কাউকে ভালোবাসে। মৃন্ময় যে মীরার প্রতি অনেক আগে থেকেই দুর্বল তা মীরা বোঝে, বেশ ভালোভাবেই বোঝে। কিন্তু মীরার কখনো তাকে অন্য চোখে দেখতে ইচ্ছে হয়নি। মীরার কাছে সে শুধুই তার খালাতো ভাই, একজন বিশ্বস্ত মানুষ। নিজের তীব্র দুঃসময়ে পরিবারের কথা মতো শুধু তার সাথে এসেছিল এ বাড়িতে সবকিছু ভুলে একটু ভালো থাকবার জন্য। সে মৃন্ময়ের আবেগকে সচেতনভাবে এড়িয়ে গেছে। কখনো স্পষ্টভাবে তার আবেগ সংযত করার কথা বলে ওঠা হয়নি তাকে, এটা ঠিক। মীরা বলতোই বা কি করে? সে যে কোনো অনুভূতি প্রকাশের ব্যাপারে অত্যন্ত আনাড়ি। কিন্তু তার স্পষ্টভাবে এড়িয়ে চলা কি যথেষ্ট ছিল না মৃন্ময়ের মতো একজন প্রাপ্তবয়স্ক পুরুষের পক্ষে বোধগম্য হবার, যে অপর পাশের নারীটির দিক থেকে গ্রিন সিগন্যাল মিসিং? মৃন্ময় সব বুঝতো, অবশ্যই বুঝতো, তবুও সে তার একপাক্ষিক প্রেমের প্রতি আশা রেখেছে বারবার। যদি কখনো মীরার তাকে ভালো লেগে যায়, দেখতে দেখতে চলতে চলতে তো ভালো লেগে যেতে পারে নাকি? কিন্তু কে জানতো এই মেয়েটা আটকে আছে সেই সর্বগ্রাসী মানুষটির জন্য, যে নিজে তার সামনে কখনো উপস্থিত না হয়েও প্রলয় তুলেছিল মীরার মন মস্তিষ্কে। হঠাৎ মাঝরাতে ঘুম ভাঙার পর প্রচন্ড অস্বস্তি হচ্ছিল মীরার, গলা শুকিয়ে আসছিল। এক গ্লাস পানি খেলে বোধহয় ভালো হতো। কি আশ্চর্য, আকাশটা আজ এত উজ্জ্বল পূর্ণিমার আলোয়। জানালা দিয়ে চাঁদের আলো ফিনকে দিয়ে ঢুকছে ঘরে। ডাইনিং এ এসে পানি নেবার সময় দীপ্তর ঘরের থেকে খুটখাট শব্দ আসায় সেদিকে চোখ পড়ল তার। এত রাতেও ঘরে বাতি জ্বলছিল আর দরজাও খোলাই ছিল। ও সম্ভবত জানালা বরাবর টেলিস্কোপ সেট করছে। মীরা কৌতূহলে এগিয়ে গেল, দরজায় নক করে বলল, আসতে পারি? দীপ্র ওর দিকে না তাকিয়েই বলল, অবশ্যই। মীরা এগিয়ে গেল। তারপর মীরা টেলিস্কোপের দিকে নির্দেশ করে বলল, এতে কি চাঁদ দেখা যায়? দেখতে চান? দেখলে মন্দ হয় না, সবসময় তো দূর থেকে দেখে, আজ কাছ থেকে দেখতে চাই। আপনি খুব খুব ভালো একটা দিনে চাঁদ দেখতে চেয়েছেন মীরা। আজ পূর্ণিমা। মীরা টেলিস্কোপে চোখ রাখছিল। দীপ্র লেন্সগুলো ঠিকঠাক করতে করতে বলল, পূর্ণিমার বিশেষত্ব কি জানেন? পূর্ণিমার রাতে মানুষের ধারণ ক্ষমতা বা অন্তর্গামী ক্ষমতা সবচেয়ে প্রবল থাকে। পৃথিবীর পৃষ্ঠের সাথে চাঁদের মধ্যাকর্ষণ টান এতটাই প্রবল থাকে যে মানব শরীরও এর সাথে উদ্বেলিত হয়। নিজের অজান্তেই আমরা প্রচণ্ড টান অনুভব করি প্রিয় কিছুর উপর, আর সেই সাথে নিজেদের আকাঙ্ক্ষাকে তীব্র করে তোলে। হয়তো আমরা নিজেদের ডেস্টিনি খুঁজে পেতে মরিয়া হয়ে যাই ঠিক সেই জন্যই। মীরা টেলিস্কোপ থেকে চোখ সরিয়ে বলল, মনে হচ্ছে কোনো সাধু বাবার কাছে এসেছি। তবে কি আমায় অসাধু মনে হচ্ছে? এতদিন তো আমি নিজেকে সাধু হিসেবেই জানতাম। মীরা বিরক্ত হলো। আপনার জন্য ঠিকঠাক দেখতেই পারলাম না। সুন্দর কিছু উপভোগ করবার সময় এত জটিল কথা বলতে নেই। চাঁদ তো সবাই দেখে, ওর সৌন্দর্যে এখন আর উপভোগ করবার মতো কিছু পাই না। আপনাই বরং অন্য কিছু দেখাই। দীপ্র মীরাকে আকাশের সপ্তর্ষি মণ্ডলের দিকে তাকাতে নির্দেশ করলো। মীরা দেখতে পেল উত্তর আকাশে একটি সারিতে 7টি জলজল নক্ষত্র। মীরা বলল, খুব সুন্দর। ওরা 7 জন কি আজীবন মিলেমিশে থাকে? দীপ্র হাসল। এখানেই তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, ওরা কিন্তু আসলে 7 জন নয়। মীরা অবাক হলো। তবে ওখানে মোটে 8 জন আছে। কিভাবে? একটু খেয়াল করে দেখো, এখানে বশিষ্ঠ নামের নক্ষত্রের পাশে আরও একটা ছোট্ট নক্ষত্র চুপি চুপি থাকে। ওর নাম অরুন্ধতী। বশিষ্ঠ ওকে শতকোটি বছর ধরে খুব যত্নে নিজের পাশে আগলে রাখছে। মীরা মুগ্ধভাবে বলল, ভালোবাসার জিনিস তো এমন ভাবেই আগলে রাখতে হয়। খুব
খুব যতনে, নিজের ভেতরে আঁকড়ে, খুব আড়াল করে। দীপ্র ওর সামনে সোজাসুজি দাঁড়ালো, শীতল স্বরে বলল। আপনি বুঝি অরুন্ধতী? মীরার ঘোর কাটলো, চোখে জল চলে এলো, তড়িঘড়ি করে ঘর থেকে বেরোলো। দীপ্র পেছন থেকে চেঁচিয়ে বলল। ভয় পাবেন না, আমি নিজেকে বশিষ্ঠ দাবি করছি না। মীরার মনে হলো এই মানুষটা কেমন যেন আগুনের মতো, পতঙ্গকে আকৃষ্ট করবার একটা অদ্ভুত ক্ষমতা আছে। পুড়ে মরতে না চাইলে দূরে থাকতে হবে, অবশ্যই দূরে থাকতে হবে। মীরার আকদের ডেট খুব তাড়াতাড়ি ফিক্স হয়ে গেল। সেই সাথে মৃন্ময় আর নিতুর আকদও একই দিনে ঠিক হলো। কিন্তু এর মধ্যে একটা ঝামেলা বেঁধে বসলো। মৃন্ময় জানালো আগামী 2 সপ্তাহ পরে সে দেশ ছাড়ছে। পিএইচডির জন্য কানাডায় ডাক পেয়েছে। ইচ্ছে করেই সবকিছু ফাইনাল হবার আগে বাড়িতে কিছু জানায়নি। এই 15 দিনের মধ্যে তার পক্ষে বিয়ের ঝামেলাতে জড়ানো সম্ভব নয়। আর নিতুর সাথে তো নয়, নিতুকে স্ত্রী হিসেবে তার পক্ষে গ্রহণ করা কখনোই সম্ভব নয়। এ কথা শুনে নিতু কোনো প্রতিক্রিয়া দেখায়নি, সারাদিন চুপচাপ ছিল। হঠাৎ মাঝরাত্রে প্রচন্ড গরমে মীরার ঘুম ভাঙল। তার সামনে সিলিং ফ্যানে ছটফট করে ঝুলতে থাকা নিতুর দেহ প্রতীয়মান। মীরা তৎক্ষণাৎ চেঁচিয়ে বাড়ি শুদ্ধ সবাইকে ডাকলো, সেই সাথে নিজেও দৌড়ে গিয়ে নিতুকে ধরবার চেষ্টা করলো। তবে আসার কথা ওর ভাই তন্ময় এসে নিতুকে দ্রুত নামানোর পরে দেখা গেল এখনো পালস চলছে খুব ধীরে। ওকে হাসপাতালে নেওয়া হলো খুব দ্রুত। খুব বেশি দেরি হয়নি বলে নিতু এ যাত্রায় বেঁচে গেল। এমন পাগলামি কেউ করে? এইটুকুনি মেয়ে হয়ে কি ভয় পাইয়ে দিয়েছিলে সবাইকে, একেবারে হরর মুভির ফিল পাইয়ে দিয়েছিলে। দীপ্র লক্ষ্য করলো তার কথায় নিতু হাসার চেষ্টা করছে। তারপর সে আবার বলল। তা যার জন্য কষ্ট করে মরতে গেলে এসব করে তার কি দিনরাত কিছু থামিয়ে দিতে পেরেছো? এবার নিতু চুপচাপ তাকিয়েছিল, খুব ধীরে শ্বাস চলছিল। দীপ্র আবার বলল। নিতু, তুমি জানো আমি ভাগ্যে প্রচণ্ড বিশ্বাসী। আমাদের ইচ্ছে শক্তি আমাদের ভাগ্যকে বহুদূর নিয়ে যেতে পারে, আর ভুল মানুষের প্রতি আবেগ সে পথের গতিরোধ ছাড়া কিছুই করে না। দীপ্র হয়তো আরো কিছু বলতো, কিন্তু নিতু দৃষ্টি দরজার দিকে ক্রমশ সরে যাওয়ায় সেও পেছন ফিরে তাকিয়ে দেখলো তন্ময় কেবিনে প্রবেশ করছে। দীপ্র উঠে দাঁড়ালো। তার মনে হলো এ সময়টা একান্ত ওদের 2 ভাই বোনের মধ্যে বোঝাপড়ার সময়, এখানে বহিরাগত হিসেবে না থাকাই শ্রেয়। দীপ্রকে উঠে যেতে দেখে তন্ময় বলল। কোথায় যাচ্ছিস? আমি একটু আসছি, তোরা কথা বল। তন্ময় ওকে আটকালো, যার দরুন দীপ্র পাশে চেয়ার টেনে নিয়ে চুপচাপ বসেছিল। তন্ময়কে দেখে নিতুর পক্ষে আর কান্না আটকানো সম্ভব হলো না। তন্ময় ওর মাথায় একটি হাত রাখলো, আরেক হাত নিতুর হাত শক্ত করে চেপে ধরলো। বোনকে আশ্বস্তি দিয়ে বলল। বোকা মেয়ে একটা মৃন্ময়ের বদলে 100টা মৃন্ময় এনে দেবো, চলবে? তুই শুধু সুস্থ হয়ে বাড়িতে চল। নিতু আরো জোরে কান্না শুরু করলো। বাড়ি গেলে আপা বকবি না তো? তন্ময় তার বোনের চুলে বিলি কাটতে কাটতে বলল। আব্বা কিছুই বলবে না, আমি আছি না। নিতু কিছুক্ষণ চুপ থেকে আস্তে আস্তে বলল। আমি আসলে আমার কাছে যেতে চেয়েছিলাম। এই পৃথিবী বড্ড অসহ্য লাগছিল। দীপ্র এবার মুখ খুললো, বলল। তা তোমার আম্মা বুঝি স্বর্গ থেকে তোমার ঘরের সিলিং ফ্যান পর্যন্ত মই নামিয়ে দিয়েছিল, আর তুমি গলায় দড়ি বেঁধে তা বেয়ে উপরে উপরে উঠেছিলে? তন্ময় হেসে বলল। আই নিতু, তুই মই বেয়ে অতটা দূরে উঠতে পারতি? মাঝ পথেই তো কান্না শুরু করতি, তখন বাবা আমি কিন্তু তোকে নামাতে যেতাম না অত কষ্ট করে। নিতু খিলখিল করে হেসে উঠল, বলল। তোমরা দুজনেই খুব আজগুবি কথা বলো। দীপ্র হাসতে হাসতে ভেঙচি কেটে বলল। আর তুমি খুব আজগুবি কাজ করো। নিতু হঠাৎ শক্ত হলো, বলল। আমি যদি মরে যেতাম? তন্ময় কিছু বলতো তার আগেই দীপ্র ওকে থামিয়ে দিয়ে বলল। তুমি মরতে না। যারা সত্যিকারের সুইসাইড করতে চায় তারা একা ঘরে চুপি চুপি এসব করে, কিন্তু আমি আশায় তো তোমার আর একা থাকা হচ্ছে না। আর তুমি এসব করেছো এমন একজন মেয়েকে ঘরে রেখে যার ঘুম খুবই পাতলা। সে 2-1 ঘন্টা পরপরই ঘুম থেকে জেগে ওঠে, আর তারপর ভূতের মতো এখানে সেখানে ঘুরে বেড়ায়। ওকে ফাঁকি দিয়ে মরতে তুমি পারতে না। তন্ময় অবাক হলো। মীরার কথা বলছিস? হুম। ওর ব্যাপারে এত কিছু জানিস কি করে? দীপ্র হাসলো। আরে এত সিরিয়াস হবার কিছু নেই। মেয়েটা কিছুদিন আগে প্রায় মাঝরাতে আমার রুমে এসেছিল টেলিস্কোপ দেখতে, তখন টুকটাক কথা হয়েছে এই আর কি। আর তাছাড়া আমি তো প্রায় সারা রাত জেগেই থাকি, আর ওকে মাঝরাতে ভূতের মতো হাঁটাহাঁটি করতে প্রায়ই দেখি। শি ইজ সাচ এ লোনলি গার্ল। তন্ময় একটু গম্ভীর হয়ে বলল।
দীপ্র, তুই কি ওকে নিয়ে কিছু ভাবছিস? আমি কিন্তু তোকে চিনি। ওর সাথে টাইম পাসের চিন্তাও করিস না। মনে রাখিস, ও কিন্তু অন্য কারোর ফিয়ন্সে। দীপ্র উঠে দাঁড়ালো, যেতে যেতে বলল। মনে রেখেছি। তারপর মনে মনে বিড়বিড় করলো, একদম মনের ভেতর দিকটাই রেখেছি। নিতুর এমন একটা খবর পেয়ে মৃন্ময় ছুটে না এসে পারেনি। যদিও সে তার প্রত্যাখ্যানের কথা জানিয়েই ঢাকায় চলে গিয়েছিল, এসে কেবিনের দরজায় মীরাকে দেখে ওর পাশে গিয়ে দাঁড়ালো মৃন্ময়। ওকে দেখে মীরা প্রচন্ড ক্ষোভ নিয়ে বলল। কি করে পারলেন মৃন্ময় ভাই? মৃন্ময় অবাক, সে বলল। কি করেছি আমি? মীরার ক্ষোভ এবার তার চোখে মুখে আরো স্পষ্ট, বলল। তা আপনি নিজেই ভালো জানেন। এবার মৃন্ময় কিছুটা রেগে গেল। না, জানি না। আমি একজন স্বাধীন মানুষ হিসেবে নিজ ইচ্ছায় কাউকে গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করবার অধিকার নিশ্চয়ই আমার আছে। অবশ্যই সেই অধিকার আছে, কিন্তু ওইটুকু একটা মেয়ের মনে দিনের পর দিন মিথ্যে আশা জোগানোর অধিকার নিশ্চয়ই আপনার নেই। আমি কি নিতুকে সরাসরি কোনোদিন কিছু বলেছি? কখনো বলেছি কি তাকে আমি পছন্দ করি? তুই তো অন্তত ভালো করেই জানিস আমি তোকে পছন্দ করি। অস্বীকার করতে পারবি তুই? কখনো আমার ফিলিংসটা বুঝতে পারিসনি? মীরা এবার রাগ কমিয়ে একটু স্থির হবার চেষ্টা করে বলল। এটাই তো আপনার সবচেয়ে বড় সমস্যা মৃন্ময় ভাই। আপনি স্পষ্ট করে কিচ্ছু বলেন না। সব সময় অন্যদেরকেই কেন সব কিছু বুঝে নিতে হবে, নিতুকে কেন বুঝে নিতে হবে আপনি ওকে চাইছেন না। আপনার জীবনে আর তার বিপরীতটা আমাকেই কেন বুঝে নিতে হবে? আপনি আপনার চাওয়াগুলো স্পষ্ট করে বলতে পারতেন না? আসলে আপনি সবসময় ঝামেলা এড়িয়ে চলতে পছন্দ করেন। যুক্তির খাতিরে বলছি, আমার তো বিয়ের ডেট পরপর দুবার ফিক্সড হয়ে গেল। কই একবারও তো আপনি দাবি নিয়ে দাঁড়ালেন না। আর নিতুকে আপনি চূড়ান্ত পর্যায়ে এসে অস্বীকৃতি জানালেন, যেখানে বাড়ি শুদ্ধ সকলে আপনাদের বিয়ের ব্যাপারে বছরের পর বছর ধরে ভেবে রেখেছে। কই শুরুতেই তো চাইলে আপনি সাফ জানিয়ে দিতে পারতেন আপনি রাজি নন। তা না করে আপনি বাহানা করেছেন। মেয়েটা এই সুযোগে কত কিনা স্বপ্ন দেখে ফেলেছে। আর একটা বিষয় স্পষ্ট করে বলতে চাইছি, আমার আপনার প্রতি বিন্দুমাত্র ফিলিংস নেই এবং কখনো ছিল না। আপনি নিজেও বুঝতে পারেন আমি আপনাকে সচেতনভাবে কতটা এড়িয়ে চলি, তারপরও আপনি। মীরা আবারও বিরক্তির সুরে বলল। আচ্ছা যাই হোক, আমার মনে হয় আমাদের আর এইসব ব্যাপারে না কথা বলাটাই বেটার। মৃন্ময় শান্তভাবে বলল। মানছি আমার দোষ আছে, কিন্তু নিতু এত ডেসপারেট হবে কল্পনা করিনি। হয়তো একই বাড়িতে থেকেও ওকে আমি চিনতে পারিনি। এর মধ্যে দীপ্রকে কেবিন থেকে বেরোতে দেখে ওরা থেমে গেল। দীপ্র যেন মৃন্ময়কে দেখেইনি এমন একটা ভাব করে মীরাকে জিজ্ঞেস করলো। আপনি কি বাড়ি ফিরবেন? আমি একটু ওদিকেই যাচ্ছি, আপনি চাইলে ড্রপ করে দিতে পারি। মৃন্ময়ের দিকে একবার তাকিয়ে মীরা বলল। চলুন। পার্কিং জোন থেকে বাইক বের করে নিয়ে মীরার সামনে এসে পেছনের সিটে বসবার ইঙ্গিত করলো দীপ্র। মীরা উঠে বসতেই জিজ্ঞেস করলো। বাইকে চড়বার অভ্যেস আছে তো? ভয় পাবেন না, অভ্যেস আছে। সাবধানে বসুন, প্রয়োজনে আমার কাঁধ ধরতে পারেন। মীরা প্রথমে হাত না দিলেও গ্রামের ভাঙা চোরা রাস্তায় ব্রেক কষবার সময় নিজেকে বাঁচাতে তাকে দীপ্রর কাঁধে হাত রাখতেই হলো। ওদিকে মৃন্ময় নিতুর কেবিনে প্রবেশ করতেই তন্ময় ওর দিকে তেড়ে এলো। মৃন্ময় কিছু করবার আগেই নিতু বলল। ভাইয়া, আমার ওর সাথে কথা আছে, তুমি বাইরে যাও। তন্ময় বেরোতেই নিতু স্বাভাবিকভাবে বলল। আপনার ফ্লাইট কপি? মৃন্ময় ও কথার উত্তর দিল না, বলল। নিতু, আমি তো স্বাভাবিকভাবে রিফিউজ করেছিলাম, এত কিছু ভাবিনি। আর তোকে নিয়ে এত ভাবনাও আমার কোনো দিন ছিল না। কিন্তু তুই ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস বুঝতে পারিনি। আমি চাই না এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের পরিবারটা ভেঙে যাক। তাই আমি পরিবারের সিদ্ধান্তটাই মেনে নিতে চাই। আমি জানিয়ে দেব তোকে বিয়েতে আমার আপত্তি নেই। নিতু হাসল। তুমি ওসব নিয়ে ভেবো না। এখন আমার সিদ্ধান্তই আমার পরিবারের সিদ্ধান্ত। তোর সিদ্ধান্ত কি? দ্বিতীয় জীবন পেয়েছি, এই জীবনে শুধু আত্মপ্রেমে নিমগ্ন হতে চাই। কথা দিচ্ছিস আর উল্টোপাল্টা কিছু করবি না? নিতু চুপচাপ। মৃন্ময় আবার বলল। আমায় বিহীন বাঁচবি? মরতে যখন পারিনি, অবশ্যই বাঁচব। মৃন্ময় উঠে দাঁড়ালো, যাবার পথে বলল। ভালো থাকিস নিতু। নিতু বলল। তুমিও। হঠাৎ থেমে মৃন্ময় বলল। একটা কথা মনে রাখবি, তোরা সবাই আজ হয়তো আমায় ভুল বুঝছিস, কিন্তু আমি কখনো তোর খারাপ চাইনি নিতু। আমি তোকে জন্ম থেকে দেখছি, এইটুকুনি ছিলি। আমি তোকে এখনো সেই ছোট্ট নিতুই ভাবি। আমি সব সময় চাই তুই ভালো থাকিস।
আমি আমার নিজের মনের সাথে অনেক বোঝাপড়া করেই বুঝতে পেরেছিলাম আমি কখনো তোর প্রত্যাশা পূরণ করতে পারতাম না। আমি তোকে ঠকাতে চাইনি নিতু। মনকে মানিয়ে নিয়ে এক ছাদের নিচে হয়তো থাকতে পারতাম, কিন্তু মৃন্ময় আর কোনো কথা বলতে পারল না। পথ চলতে চলতে মীরা দীপ্রকে জিজ্ঞেস করলো। আচ্ছা, আপনি কি করেন? দীপ্র সহজ স্বীকারোক্তি। এই যে বাইক চালাই। ও, সে কথা বলি না। পেশায় কি করেন? কি নিয়ে পড়াশোনা করছেন? একটা অ্যাগ্রি ইঞ্জিনিয়ারিং পাশের সার্টিফিকেট আছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছি কিছুদিন আগে, কিন্তু পেশায় আরও দিকে এগোইনি। এই ভবঘুরের মতো ঘুরে বেড়াই। এখানে এসে গ্রামের মানুষজনকে চাষবাসের কিছু আইডিয়া দেই, সাহায্য করি। কৃষিতে টেকনোলজি যতদিন না বাঙালি প্রপার ইউজ করতে পারবে ততদিন তো আসলে দেশটার উন্নতি হবে না। আমরা যদি রুট লেভেলে এগিয়ে না আসি তো কারা আসবে? তন্ময় ভাই তো প্রজেক্ট করছে গ্রামের কৃষকদের নিয়ে, শুনেছি। হ্যাঁ, ওটাতেই পার্টনার হিসেবে আছি আর কি। বাড়ি থেকে কোনো চাপ দেয় না? এভাবে নিজের ক্যারিয়ার নষ্ট করে গ্রামে এসে দিনের পর দিন পড়ে থাকছেন। আপনি চাইলে দেশের বাইরে যেতে পারেন স্কলারশিপ নিয়ে। দীপ্র সজোরে হাসলো। বাড়ি? আমার কোনো বাড়ি নেই। একটা বাড়ি অবশ্য ছিল, সেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমি বহিরাগত, সেটা হোক কারো মন বা কারো বাড়ি, সবখানেই আমি বহিরাগত। মীরার হঠাৎ খুব খারাপ লাগলো। মনে হলো প্রায় অপরিচিত একজনকে এভাবে প্রশ্নটা করা উচিত হয়নি। ওর কথাগুলো শুনে কেমন শূন্যতা ঘিরে ধরলো চারপাশ। দীপ্র হঠাৎ কেমন চুপ হয়ে গেছে। দুদিন পর নিতু বাড়ি ফিরল। ওকে দেখে মনেই হচ্ছে না কিছু হয়েছে। কিভাবে নিজেকে সামলে নিল কে জানে। সেদিন হসপিটালে নিতুর সাথে দেখা করবার পর মৃন্ময় আর বাড়ি ফেরেনি। ঢাকা গিয়েছে কাগজপত্র গোছাতে আর সাথে অন্যান্য ফর্মালিটিস পূরণ করতে। নিতু ফেরার পরে বাড়িতে বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। তবে দুটো বিয়ের আয়োজনের বদলে আয়োজন হচ্ছে একটি বিয়ের, মীরার বিয়ে। যদিও মীরার বাবা মা চেয়েছিল এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর খুব সাদামাটা ভাবে সবকিছু করতে, কিন্তু এ বাড়ির মানুষজন তা মানতে নারাজ। এমনকি নিতুর আগ্রহই সবচেয়ে বেশি। ওদের কাজিনদের মধ্যে এটাই প্রথম বিয়ে। ডেকোরেশনের দিকটা নিতু আর দীপ্র বেশ ভালোভাবেই সামলাচ্ছে। তন্ময় দাওয়াতের দিকটা আর কেনাকাটা। আর মাত্র দিন 7 সময় আছে। এর মধ্যে মীরার মাও চলে এসছেন। মীরার বাবা আসবেন বিয়ের দিন সকালে। আজ সকাল সকালে ছেলেপক্ষ থেকে মীরার হবু 2 ননদ আর বড়জা এসছেন। মীরাকে নিয়ে বিয়ের কেনাকাটা করতে যাবে। মীরা একা ওদের সাথে যেতে চাইছিল না। নিতু যদি কেনাকাটা দেখে মনে মনে কষ্ট পায়, তাই নিতুকেও বলতে ইচ্ছে করলো না। কিন্তু নিতু নিজেই তৈরি হয়ে এলো, বলল, চলো, আমার কিছু কেনাকাটা আছে। মীরা একই সাথে অবাক হলো আবার খুশিও হলো। মাঝপথে ওদের সঙ্গে আবির যোগ দিল। সে গাড়িতে উঠবার সময় মীরা তাকে একবার দেখে নিল। খুবই কম ছিল সে ব্যক্তিকাল। এত কম সময়ে কাউকে পুরোপুরি দেখা যায় বুঝি? অথচ আর মাত্র 7 দিন পরে হয়তো আজীবন দেখতে হবে। মীরা লক্ষ্য করলো পুরো পথে আবির তার বোন এবং ভাবির সাথে স্বাভাবিক কিছু কথা বলেছে, কিন্তু মীরার সাথে কোনো কথা বলেনি। কিন্তু ওদের সাথে কথা বলার ছলে তার দিকে তাকিয়েছে বেশ কয়েকবার। আবির সুঠাম সুপুরুষ, বাহ্যিকভাবে অপছন্দের কিছু নেই। কেনাকাটার সময়ও তারা মীরার ইচ্ছেকেই বেশি প্রাধান্য দিয়েছে। যদিও মীরার এসবে কোনো এক অজানা কারণে কোনো আগ্রহ বোধ করছিল না, নিতুই পছন্দ করিয়ে দিচ্ছিল। তবে আবিদের পোশাক কেনার সময় নিতু মীরাকে আরেক পাশে সরিয়ে এনে বলল, তুমি একটা পাঞ্জাবি পছন্দ করো? মীরা কৌতূহলী দৃষ্টিতে ফিসফিস করে জিজ্ঞেস করলো, কেন? দরকার আছে। মীরা এবার বিরক্ত হলো কিছুটা। আমাদের পক্ষ থেকে তো কেনাকাটা শেষ। আবিদের জন্য 2টো পাঞ্জাবি নেওয়া হয়েছে, আবার ওরাও তো নিচ্ছে, আবার কি দরকার? নিতু এবার চোখ রাঙালো, বলল, তুমি বেশি বোঝো। দীপ্র ভাইয়া এর জন্য নিচ্ছে। মীরা এবার লজ্জা পেল। আসলেই তো বাড়ির সবার জন্য কেনাকাটা হয়েছে। দীপ্রর কথা একবারও কারো মনে পড়লো না। দীপ্র নিজেও যে ছন্ন ছাড়া মনে হয় না নিজে কিছু কিনে নিয়েছে। আর বেচারা তো জানতও না এ বাড়িতে বিয়ের আয়োজন হচ্ছে। নিজের কাজে এসে হুট করে ফেসে গেছে। অবশ্য কেনাকাটার সময় তন্ময় ভাই সাথে থাকলে অবশ্যই মনে করিয়ে দিত। কিন্তু সেদিন তন্ময় ওদের সাথে ছিল না, মৃন্ময় ছিল। কিন্তু ও বা অন্য কারোরই হয়তো দীপ্রর কথা মনে ছিল না। তারপর আবার নিতুকে নিয়েই তো কদিন দৌড়ঝাঁপ করতে হলো। মীরা বেশ পছন্দ করে দীপ্র ছিমছাম শরীরে ফিট হবে এমন একটা পাঞ্জাবি নিল।
এরপর মীরাই বিলটা পে করলো। যদিও আবিদ খুব জোরাজোরি করছিল, নিতু বলল, আসলে এই যে আমাদের এক বন্ধুর জন্য নিচ্ছি বিয়ে উপলক্ষে, ওকে এটা গিফট করতে চাই। কেনাকাটা শেষে ওরা একটা রেস্টুরেন্টে বসলো। মীরা আর আবিদ এক টেবিলে, বাকিরা একটু দূরে অন্য টেবিলে। খাবার অর্ডারের সময় মীরা কিছু খেতে চাইছিল না বলে আবিদ শুধু শুধু দুটো কোল্ড কফি আর হালকা স্ন্যাক্স অর্ডার করলো। খেতে খেতে আবিদই প্রথম কথা বলতে শুরু করলো। সবকিছু আপনার জন্য খুব তাড়া হয়ে যাচ্ছে, তাই না? মীরা নিচের দিকে তাকিয়েই বলল, তেমনটা নয়। আপনার কি আমার ব্যাপারে কিছু জানার আছে? সেটা যে কোনো বিষয় হতে পারে। ফিল ফ্রি টু আস্ক। জানার নেই, তবে জানানোর আছে। আপনার ব্যাপারে? জি। আপনার বলতে আপত্তি না থাকলে আমার শুনতে আপত্তি নেই। আপনার সঙ্গে বিয়ে ঠিক হবার আগে আমার অন্য এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের দিনই সে। আবিদ ওকে থামিয়ে দিল, বলল, এই ব্যাপারটা আমি জানি। আমার এ বিষয়ে আগ্রহ বা আপত্তি কিছুই নেই। এটা খুব নর্মাল বিষয়, আর এটা মনে এতদিন ধরে রাখারও কিছুই নেই। মীরা চোখ বন্ধ করলো। কিন্তু আমি মন থেকে সরাতে পারিনি ব্যাপারটা। আমি তার নামে মেহেদি পরেছিলাম, কোণে সেজেছিলাম, তার প্রতীক্ষায় ছিলাম। মেহেদির রং মুছে গেছে, কিন্তু আমি ওই স্মৃতিতেই আটকে আছি। আবিদ এবার একটু সময় নিল, তারপর বলল, দ্যাটস অ্যান অ্যাক্সিডেন্ট। সত্যি বলতে আমারও অতীত আছে। আমিও আমার প্রথম প্রেমকে কখনোই ভুলতে পারিনি। ওর যখন অন্য একজনের সাথে বিয়ে হয়ে গেল, ভেবেছিলাম বুঝি আমি ওর শূন্যতায় মরেই যাব। কিন্তু দেখুন, ওসব পুরনো বইয়ের পাতার মতো চাপা পড়ে গেছে, যা আর কখনোই খুলে দেখা হবে না। বেঁচে থাকতে হলে এগিয়ে যেতে হবে, বুঝলেন? আমি এত বছর স্মৃতি চাপা দিতে পেরেছি। আমি বিশ্বাস করি আপনি ওই একদিনের স্মৃতি চাপা দিতে পারবেন। মীরা চোখ তুলে তাকালো, আবিদকে ভালোভাবে বোঝার চেষ্টা করলো। আচ্ছা, ইনি কি মীরার স্বপ্নে দেখা সেই পুরুষ যে তপ্ত দুপুরে হাতে শিমুল ফুল নিয়ে এসেছিল? আবিদ আবার বলল, ইউ ক্যান ট্রাস্ট মি, আমি পাশে থাকবো। মীরা উঠে পড়ল, বলল, আমাকে এবার উঠতে হবে, অনেকটা সময় চলে গেছে। মীরা রাতে মায়ের পাশেই শুয়েছিল। নিতু বাইরে সবার সাথে আজ সারাদিন কি কি হলো তার গল্প করছিল। মীরার মা ওকে জিজ্ঞেস করলো। আদিবকে তো দেখলি, কেমন লেগেছে? মীরা আনমনে বলল, ভালো ছেলে। আচ্ছা মীরা, তুই খুশি তো? মীরা মায়ের দিকে পাশ ফিরল, বলল, মা, যতদিন এগোচ্ছে আমার খুব ভয় করছে। এবারেও যদি বাড়ি ভর্তি লোকের সামনে আমার শুধু শুধু বনে সাজতে হয়। মীরার মা ঈষৎ চমকে গেল। মেয়ের গালে হাত রাখলেন, বললেন, সব সময় কুচিন্তা করতে নেই, বলা তো যায় না কখন কি কবুল হয়। মাঝরাতে মীরার শরীর কাঁপিয়ে আবার জ্বর এলো। জ্বরের ঘোরে সে আবার সে স্বপ্নটা দেখলো। এবারেও তার মুখটা স্পষ্ট নয়, শুধু জিজ্ঞেস করলো, কেমন আছো মীরা? মীরার ঘুম ভাঙলো ফোন বাজতে থাকা রিংটনে। আবিদ ফোন করেছে। কেমন আছেন? আবিদের করা এই প্রশ্নটা খুব মনোযোগ দিয়ে শুনলো মীরা, তারপর উত্তর দিল, ভালো। আপনি? আবিদ টুকটাক কিছু কথা বলল। ফোন রেখে ফ্রেশ হয়ে মীরা বারান্দায় এসে দাঁড়ালো। নিতু বারান্দায় বসে বসে কিছু হিসেব করছিল। মীরা জিজ্ঞেস করলো, বিয়ে বাড়িতে পড়তে বসেছিস? গুড। ধুর, পড়াশোনার আমি? এগুলো ভাইয়ার প্রজেক্টের হিসেব। মীরা অবাক হলো। তুইও চুপ দিয়েছিস? ওরা হাত পা ছেড়ে ঘুরে বেড়াচ্ছে আর তোকে এইসব কঠিন কাজ দিয়ে গেছে? ওরা চায় আমি ব্যস্ত থাকি। মীরার পাঞ্জাবির কথা মনে পড়লো। সে নিতুকে জিজ্ঞেস করলো, পাঞ্জাবিটা দিয়েছিলি? নিতু উত্তর দিল, হ্যাঁ। নিয়েছে? আমি ভেবেছি আপত্তি করবে। আমিও তো তাই ভাবছিলাম, কিন্তু দীপ্র ভাইয়া নিয়েছে। আর কিছু বলেনি? কিছু তো বললো না। মীরা প্রসঙ্গ পাল্টালো, বলল, নিতু আমায় একদিন নিয়ে যাবে তোদের প্রজেক্ট দেখাতে। তোরা কি কি করিস নিজ চোখে দেখতে চাই। আর তো মাত্র 3-4 দিন আছি। চলো, আজই যাই। এখান থেকে অবশ্য একটু দূরে। দীপ্রকে এই অবস্থায় একেবারে চেনা যাচ্ছে না। এই দীপ্র রোদে কোমরে গামছা বেঁধে কাদা পানিতে নেমেছে। কিছু অল্প বয়সী ছেলেদের কিছু একটা বুঝিয়ে দিচ্ছে। সবার হাতে পায়ে কাদা। নিতু জানালো ওরা জমি নিড়ানি দিচ্ছে, এরপর ধানের চারা লাগাবে। কদিন আগেই বৃষ্টি হওয়ায় ধানের ক্ষেত একেবারে পানিতে পরিপূর্ণ। দীপ্র মীরাকে দেখে বেশ অবাক হলো, মুখের হাসির রেখাও ফুটে উঠল। কাদা মাখিয়ে ওর দিকে এগিয়ে আসতে উদ্যত হলো। বেখেয়ালে কাদা মাখা হাতেই নিজের চুলগুলো ঠিক করছিল।
সাথে কপালের ঘামের বিন্দুগুলো মোছার চেষ্টা করলো। দীপ্র সম্ভবত খেয়ালই ছিল না কাদা মাখা হাতে পরিপাটি হতে চেয়ে সে নিজের চোখে মুখে চুলে আরো বেশি কাদা লাগিয়ে ফেলেছে। ও এগিয়ে এসে সামনে দাঁড়ালো। এমন কিম্ভূত অবস্থা দেখে মীরা না হেসে পারল না। দীপ্র কিছুটা আহমক হয়ে গেল, বলল। হাসির কি হলো শুনি? মীরা কোনো উত্তর দিল না। ওকে এভাবে দেখতে ভালোই লাগছিল। তারপর বলল, খুব ভালো লাগছে। দীপ্র অবাক হলো, জিজ্ঞেস করলো, কাকে? আমাকে? না, সব কিছুই। দীপ্র ওই অবস্থাতেই ওর পাশে বসে পড়লো। আবার চুল ঠিক করবার চেষ্টা করলো। মীরা বলল, হাতে কাদা সে খেয়াল আছে? শুধু শুধু চুলে কাদা মাখছেন। দীপ্রর এবার খেয়াল হলো, সত্যিই তো। একটু দূরে গিয়ে পরিষ্কার পানি দিয়ে হাত মুখ ধুয়ে এলো। মীরা বলল, ওভাবেই ভালো লাগছিল। আমি আসলে একটু বেখেয়ালি, সব সময় সব কিছু খেয়াল থাকে না। তা এই কদিনে বেশ ভালোই বুঝেছি। দীপ্র এবার একটু সিরিয়াস হলো, সোজা হয়ে বসলো। তারপর জিজ্ঞেস করলো, আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, বলুন। আমার কাজ কি খুব অনর্থক বলে মনে হয়? কই না তো। কিন্তু আমি তো বাড়িতে বোঝাতে পারছি না, তারা এসব কিছুতেই মানছে না। বাবা বলেছেন এসব পাগলামো করতে হলে বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে করো। তাছাড়া অবশ্য আরও একটা কারণে ভাইয়েরা আমার বাড়ি যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু আজ মা ফোন করেছিল, খুব কান্নাকাটি করছে। আমার কিছু ভালো লাগছে না। বাড়ি গিয়ে মায়ের সাথে দেখা করে আসুন। আমিও তাই ভাবছি। কবে যেতে চাইছেন? দেখি। দীপ্র অন্যমনস্ক হয়ে বলল, কিছুদিন থেকে এলেই মন ভালো লাগবে। কিন্তু বাড়ি গেলে খুব অশান্তি হবে। বুঝিয়ে বলবেন। তারপর মীরা অন্যমনস্ক হয়ে বেশ আফসোস করেই বলল, আমিও যদি আপনার মতন সব ছেড়ে ছুড়ে কোথাও চলে যেতে পারতাম। খুব কান্না পায় জানেন, কিন্তু কাঁদতে পারি না। আসলে যার জন্য কান্না পায় সে তো কোথাও নেই। সে আমার চেয়ে যোজন যোজন দূরে। সে কখনো জানতেও পারবে না, সে যত দূরেই যাক স্বপ্নে সে আমার খুবই কাছে থাকে। দীপ্র হাসলো। মীরার দিকে একবার তৃষ্ণার্থ চোখে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল দূরের সীমাহীন দিগন্তে। এরপর দীপ্র ওদের ঘুরিয়ে ঘুরিয়ে বেশ অনেক কিছু দেখালো। বেশ লম্বা পরিকল্পনা করেছে, বুঝতেই পারল মীরা। আজ সন্ধে মীরার গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। বিকেল বেলাতেই মেহেদি পরানোর কাজটা সেরে নেওয়া হচ্ছে। তন্ময় আর দীপ্র গিয়েছে সন্ধেবেলায় গায়ে হলুদের স্টেজ সাজানোর জন্য ফুল কিনতে। এমন সময় তন্ময়ের মনে পড়লো মীরাকে সাজানোর জন্য ফুল কিনতে বলা হয়েছে, কিন্তু কি ফুল কিছুতেই মনে পড়ছে না। তার শোনার জন্য নিতুকে বারবার কল করেও পাওয়া গেল না। তারপর ও মীরাকে ফোন করলো। নিতু মীরার হাতে মেহেদি পরাচ্ছিল বলে পাশে থাকা অন্য একজন মীরার কানে ফোন ধরলো। মীরা ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে তন্ময় ভাই? তন্ময় উত্তর দিল, হ্যাঁ মীরা, শোনো, তোমার জন্য কি ফুল নিতে বলেছিল? মেহেদির অনুষ্ঠানে এত চিৎকার চেঁচামেচি মীরা ঠিক মতো কিছু শুনতেই পারছিল না। সে আবার জিজ্ঞেস করলো, কি বললেন? তন্ময়কে আবার চেঁচিয়ে উত্তর দিতে দেখে দীপ্র এবার বিরক্ত হয়ে ফোন কেড়ে নিল। নিজে জিজ্ঞেস করলো, মীরা, তোমার কি ফুল পছন্দ? হ্যাঁ তন্ময় ভাই বলুন, আমি শুনতে পাচ্ছি না। দীপ্র একটু দূরে গিয়ে চেঁচালো, মীরা, আমি দীপ্র, তোমার জন্য কি ফুল কিনবো? কে? দীপ্র। দীপ্র, আমি দীপ্র। আর একবার বলুন। কি ফুল নেব তোমার জন্য? বুঝতে পারছি না, আবার বলুন। দীপ্র আরেকটু সরে গিয়ে দাঁড়ালো। চট করে বলল, আই লাভ ইউ। এবার শুনতে পেয়েছিস, ইডিয়েট কোথাকার? এই কথা বলেই ফোন কল কেটে দিল দীপ্র। ফিরে আসার পর তন্ময় জিজ্ঞেস করলো, জানতে পেরেছিস কি ফুল? দীপ্র ফুল দেখতে দেখতে বলল, আমার পছন্দের কিনতে বলেছে। ওদিকে নিতু জিজ্ঞেস করলো, ভাই কেন ফোন করেছিল? মীরা হাতে পড়া মেহেদির দিকে তাকিয়ে বলল, তন্ময় ভাইয়ের ফোন দিয়ে দীপ্র ফোন করেছিল। কোনো দরকারে? হ্যাঁ, জিজ্ঞেস করলো আমি কেমন আছি। নিতু এমন কথায় অবাক না হয়ে পারল না। কেমন আছো জিজ্ঞেস করতে বাজার গিয়ে ফোন করেছে, তাও তন্ময় ভাইয়ের ফোন দিয়ে। মীরা বলল, তুই বুঝবি না, শোন, তোকে আর মেহেদি পরাতে হবে না। নিতু চোখে মুখে কৌতূহল স্পষ্ট। কেন, আর একটু বাকি আছে? মীরা বিরক্ত হয়ে বলল, বাদ দে, দরকার নেই। মীরা উঠে দাঁড়ালো। হাতের মেহেদিগুলো পানিতে ধুয়ে ফেলে ছুটে গেল দীপ্রের রুমে। ঘরটা এত অগোছালো, কাপড় চোপড় থেকে বই খাতা সব কিছু এমনভাবে ছড়ানো ছিটানো, মীরার মনে হলো এ যেন বিয়ে বাড়িতে বাতাসা ছিটিয়েছে। মীরা সব জায়গায় খুঁজবার চেষ্টা করলো, কিছু তো একটা পাওয়া যাবে।
মন প্রবলভাবে সায় দিচ্ছে ওর সন্দেহই সঠিক। এতদিন যে মানুষটাকে সবার মাঝে খুঁজেছে সে তার এত কাছেই ছিল, অথচ চিনতে পারল না। সেই ভরাট কণ্ঠ, সেই শিমুল ফুল হাতে দাঁড়িয়ে থাকা অস্পষ্ট মুখের যুবক, সেই সফেদ পাঞ্জাবি, আর ছোট্ট একটা প্রশ্ন। কেমন আছো মীরা? হ্যাঁ, ফোন কলে আবিদের প্রশ্ন সেদিন খুব মনোযোগ দিয়ে শুনছিল সে, কিন্তু সেই কণ্ঠের সাথে ছিল বিস্তর ফারাক। সে ছেলে হিসেবে ভালো, এটুকু স্বীকার করেছিল মায়ের কাছে, কিন্তু ভালো ছেলে হলেই ভালো লাগতে হবে বা ভালোবাসতে হবে এমন তো নয়। আগের বাড়ির এমন ঘটনার পর তার পক্ষে সম্ভব ছিল না পরিবারের বিরুদ্ধে গিয়ে কাউকে প্রত্যাখ্যান করবার। আর কার জন্যই বা করতো সে, যাকে কখনো দেখেনি, যার সাথে আদৌ কখনো দেখা হবে কিনা কিচ্ছু জানা ছিল না তার। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। দীপ্রর এই একটা ফোন কল সব কিছু ওলটপালট করে দিয়েছে। সে ইচ্ছে করে বারবার শুনেছে তার কণ্ঠস্বর। তন্ময়কে ধন্যবাদ জানাতেই হয়। ভাগ্যিস ওর কথাগুলো শোনা যাচ্ছিল না বলে দীপ্র বিরক্ত হয়ে ফোনটা হাতে নিল। মীরার মনে প্রচণ্ড মনস্তাত্ত্বিক ঝড় বইতে লাগলো। সে আবিদকে স্পষ্ট বলেছে সে তার প্রথম বিয়ের স্মৃতি আজও ভুলতে পারেনি, যার নামে মেহেদি পড়েছিল তাকে ভুলতে পারেনি, আর সেই কণ্ঠস্বরটাও কখনো ভুলে ওঠা সম্ভব হয়নি। সে তো কিচ্ছু লুকায়নি, সে ঠকাতে চায়নি বলেই সবকিছু অকপটে স্বীকার করে নিয়েছে। মীরার হঠাৎ প্রচণ্ড কান্না এলো। দীপ্রর ঘরে দরজা লাগিয়ে মেঝেতে বসেই ডুকরে উঠল। মানুষ কেন তার জন্যই সমস্ত আবেগ জমা রাখে, যে একদিন তার আবেগের কোনো মূল্যই রাখেনি। মীরা কিছুক্ষণ খুঁজবার পর দীপ্রর স্কেচ বুকে মীরার স্কেচ করা দুটো ছবি খুঁজে পেল, তার সাথে ছবির অরিজিনাল ফটোকপিও। আর একটু খুঁজবার পর ক্যাবিনেটে পাসপোর্ট খুঁজে পাওয়া গেল, যেখানে স্পষ্ট করে লেখা মাহমুদ রেদওয়ান। ঘর থেকে বেরোতেই মীরা দেখল তার মা দরজার সামনে দাঁড়িয়ে আছে। মায়ের দৃষ্টিতে রাগ স্পষ্ট। তিনি জিজ্ঞেস করেই বসলেন, এই ছেলের ঘরে এত কি, তাও আবার দরজা বন্ধ করে? মানুষজন দেখলে ছিছি করবে। মীরা আর কোনো কথা বলল না। কেমন পাথর মনে হচ্ছিল নিজেকে। রাতে গায়ে হলুদের স্টেজে বসে দেখলো দীপ্র বেশ ফুরফুরে মেজাজেই আছে। তার মনে হলো একটা মানুষ এত সুন্দরভাবে কি করে নিজেকে লুকিয়ে রাখতে পারে। মীরার অসুস্থ লাগছে, এই বাহানা দিয়ে অনুষ্ঠান খুবই সংক্ষিপ্তভাবে সারতে পারল সে। বাকি সবাই হলুদ ছোঁয়ালেও দীপ্র এড়িয়ে গিয়েছে, বলেছে তার এসব কালচার পছন্দ নয়। ঘরে আসা মাত্রই মীরা নিতুকে জিজ্ঞেস করলো, দীপ্রর পুরো নাম রেদওয়ান মাহমুদ, তোরা বলিসনি কেন আমাকে? নিতু যেন আকাশ থেকে পড়ল, বলল, ওনার পুরো নাম রেদওয়ান। আমি তো আজই শুনেছি তোমার মুখ থেকে। আর বন্ধুর পুরো নাম আমি কি করে জানবো আজও? নিতুর কথায় বোঝা গেল এ যেন আমলে নেওয়ার মতো কিছুই না। কিছুক্ষণ পর মীরা নিজেই ফোন করলো আবিদকে। হ্যালো, শুনতে পাচ্ছেন? মীরার কণ্ঠে উৎকণ্ঠা। জি, আপনি এত রাতে? সব ঠিকঠাক আছে তো? না, কিচ্ছু ঠিক নেই, তবে আপনি চাইলে ঠিক করে দিতে পারেন। কিভাবে? আমি দুঃখিত, আপনার সাথে বিয়েটা আমার হচ্ছে না। হোয়াট? আশ্চর্যের বিষয়, মীরা সবটা খুলে বলার পরেও আবিদ কিছুতেই রাজি হলো না বাড়িতে বিয়ে ক্যান্সেলের কথা বলতে। সে সবকিছু জেনেও মীরাকে বিয়েতে প্রস্তুত জানিয়ে দিল স্পষ্ট। মীরা সে রাতে প্রায় সারা রাত কাঁদল। কোনো উপায় অন্তর খুঁজে পাচ্ছিল না সে। এই মুহূর্তে কি করবে সে? কাকে বলবে এই বিয়েটা তার পক্ষে করা সম্ভব নয়? সে তার সেই মানুষটির খোঁজ পেয়ে গেছে। আশ্চর্যের কথা, মীরা এতদিন বিষয়টা কেন ধরতে পারল না? রেদওয়ানের সেই ফোন কলে মিনিট দুয়েক শোনা গলার স্বর, স্বপ্নে শোনা সেই ম্যাজিক্যাল কথা, মীরা তুমি কেমন আছো, দুটো আসলে একজনেরই ছিল। সেই সঙ্গে আজকে শোনা দীপ্রর ফোন কলের ভয়েসটাও আজ যেন এক ঝটকায় সব সরল অঙ্কের সূত্রের মতো মিলে গেল। স্বপ্নে সেই দূরে দাঁড়িয়ে থাকা সফেদ পুরুষটি তার এত কাছে, অথচ সে চিনতেই পারেনি। জ্বরের উত্তাপে মিশে থাকা স্বপ্নে যেমন সে ছিল, প্রবল ঝড়ে সবকিছু নড়বড়ে হবার পরেও মনের মাঝে সেই ধ্রুব মানুষটিই ছিল। শেষ রাতের দিকে মীরার মনে হলো এখনো তো খুব বেশি দেরি হয়নি। পরিস্থিতির চাপে সে আবিদকে বিয়ে করতেই যাচ্ছিল, প্রায় হয়তো করেই ফেলতো। বিয়েটা হয়ে গেলে হয়তো তার আর কিছুই করার ছিল না, কিন্তু এখনো তো বিয়েটা হয়নি। আবিদকে মীরা আগেও স্পষ্ট জানিয়েছিল যার নামে সে মেহেদি পড়েছিল, কোণে সে যে প্রতীক্ষায় প্রহর গুনছিল, সে মানুষটির স্মৃতি সে এখনো পুষে রেখেছে। মেহেদির রং মুছে গেলেও তাকে নিয়ে মনে মনে বোনা হাজার স্মৃতি তার কণ্ঠস্বর রয়ে গেছে। আবিদ এসবে পাত্তা দেয়নি।
মীরার কাছে তখন শক্ত কোনো খুঁটি ছিল না, ইচ্ছে না থাকা সত্ত্বেও এই বিয়ে প্রতিহত করবার। কিন্তু এখন মীরা নিজে নিজেকে প্রশ্ন করে, আর কিছু না হোক সে অন্তত দীপ্রর কাছে জানতে চাইবে কেন করা হয়েছিল তাকে শেষ মুহূর্তে প্রত্যাখ্যান, কেন পরে আসবার কথা বলে আর কোনো দিনও নিতে এলো না, বাবা সুস্থ হয়ে গেলেও না, খুব কাছে আসবার দিনই কেন এত দূরে চলে যাওয়া। ভোরের আলো ফুটবার কিছুক্ষণ আগে মীরা নিজেই গেল দীপ্রর ঘরের দরজায়। বেশ অনেকক্ষণ ধাক্কাধাক্কি করবার পরে দীপ্র দরজা খুলল। ঘুমের ঘুরে চোখ মিটমিটিয়ে হাত নেড়ে বলল, হাই অরুন্ধতী, শেষ পর্যন্ত বশিষ্ঠের কাছে এসেছো? মীরা ওর টালমাটাল অবস্থা দেখে বুঝতে পারলো দীপ্র কিছু একটা খেয়েছে, খুব একটা সেন্সে নেই। প্রচণ্ড রাগ হলো মীরার। সে যা জানতে এসেছিল তা ছিটে ফোটা জিজ্ঞেস করতে না পেরে শুধু বলল, তুই বশিষ্ঠ না, তুই বাংলা সিনেমার বাপ্পারাজ। চোখের সামনে এত কিছু হয়ে যাচ্ছে আর তুই মাঝ রাত্রে মদ গিলছিস। আগের কথা বাদই দিলাম, আমি অন্তত এই কদিনে খুব ভালো করে বুঝতে পেরেছি তুই আমাকে ভালোবাসিস, অথচ তোর চোখের সামনে সব কিছু হয়ে যাচ্ছে, তুই বসে বসে মদ গিলছিস। দীপ্র চোখ ঘষতে ঘষতে বিরক্ত হয়ে বলল, আচ্ছা, আমরা কি আগামীকাল সকালে কথা বলতে পারি? এই মুহূর্তে আমার খুব ঘুম পাচ্ছে আর আমি ওসব ছাইপাশ গিলিনি। তোমার গায়ে হলুদ উপলক্ষে পানি দিয়ে ঘুমের 2টো ওষুধ একসাথে গিলেছি যেন আজ রাতে ভালো ঘুম হয়। কাল তোমার বিয়ে আর বাসর উপলক্ষে গিলবো 3টে ওষুধ। হ্যাপি? এখন আমার প্রচুর ঘুম পাচ্ছে, টাটা। মীরার মুখের ওপর ঠাস করে দরজা লাগিয়ে দিল দীপ্র। মীরা চেঁচিয়ে উঠল। আমি এই মুহূর্তেই কথা বলতে চাই। ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না। মীরা আবারও বলল, ঘুমের ট্যাবলেট আমিও খেতে পারি, তবে আমি খেলে 2টো খাবো না, 2 পাতা খাবো, খেয়ে মরে যাব, তারপর জাহান্নামে যাব। দীপ্র দরজা খুলল। দরজায় দাঁড়িয়ে বলল, দেন গো টু হেল, ইউ হ্যাভ অলরেডি মেড মাই লাইফ হেল। মীরা ওর পাঁজরের স্বাগতিক ধাক্কা দিতেই কিছুটা বেসামাল হয়ে মেঝেতে লুটিয়ে পড়া ঠেকাতে দরজা ছেড়ে পাশে থাকা কাউচের ওপর বসে পড়ল দীপ্র। ঘুম ঘুম ভাবটা এখনো ছাড়েনি, দুহাতে চোখ তখনও ঘষে যাচ্ছিল। মীরা ভেতরে ঢুকে দরজা ছিটকিনি লাগিয়ে দিল। বেডসাইড গ্লাসে থাকা পানি ওর মুখে ছিটিয়ে দিতে দীপ্র চেঁচিয়ে উঠল, হচ্ছেটা কি এসব? কেমন অসভ্যতা, লোকে কি বলবে? আমি আপনাকে চিনতে পেরেছি। দীপ্র বসা থেকে উঠে দাঁড়ায়। প্রশ্বাসের গতি বাড়ল। সংকোচ মিশ্রিত কণ্ঠে কাঁধ নাচাতে নাচাতে বলল, না চেনার কি আছে? এবারই সবাই আমায় চেনে। কথা ঘোরাবেন না, আমি জানি আপনি প্রথম থেকেই আমায় চিনতে পেরেছেন। আমাদের বাড়ি থেকে আমার ছবি দেওয়া হয়েছিল, সেটা আজও আপনার কাছে আছে, আমি জানি। দীপ্র কোনো প্রতিক্রিয়া দেখালো না। কিছুটা সময় নিল। কোমরে দুহাত গুজে দীর্ঘ একটা শ্বাস ফেলে ঠান্ডা স্বরে বলল, ওকে দেন, কি চাইছো তুমি? আবার কি করতে হবে আমায়? প্রত্যাখ্যান করে নিজেই দূরে ঠেলে দিয়েছিল। আমি নিজে সব দায় মাথায় নিয়ে সরে এসেছি। তোমার থেকে যোজন দূরে চলে যেতে চেয়েছি, এখানে এসেছি। অতপর এসেই দেখি সেখানেও তুমি। আমি যত দূরেই যাই তুমি কেন আমার পিছু ছাড়ছো না? কেন আমরা দূরে গিয়েও এত কাছাকাছি এসে পড়ছি? মীরা ওর কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছিল না। কি সব বলে যাচ্ছে সে? কে কাকে প্রত্যাখ্যান করেছে? দীপ্রর কথা যুক্তি কিছুতেই মিলছিল না। বিভ্রান্তি কিছুতেই কাটছিল না ওর মনে। জিজ্ঞেস করলো, আপনি বলতে চাইছেন আমি আপনাকে প্রত্যাখ্যান করেছি? আপনি নিজে আমায় প্রত্যাখ্যান করেছিলেন, তাও আবার আমাদের বিয়ের মাত্র 2 ঘন্টা আগে, আপনার বাবার অসুস্থতার অজুহাত দিয়ে। দীপ্র চোখে হঠাৎ অগ্নি ঝরল। রাগে কাঁপতে কাঁপতে আঙ্গুল উঁচিয়ে মীরা চোখে তাক করে বলল, আমার বাবা অসুস্থ হয়েছে জাস্ট বিকজ অফ ইউ। আমার ভাইয়েরা আমায় আমার অসুস্থ বাবার কাছে পর্যন্ত যেতে দেয় না জাস্ট বিকজ অফ ইউ। আমি তারপরও তোমায় এত কাছে পেয়েও সেসব বিষয়ে কখনো কোনো প্রশ্ন তুলিনি, কোনো অভিযোগও করিনি, জাস্ট বিকজ আই হ্যাভ লাভড ইউ ওয়ান্স অ্যান্ড আই হ্যাভ দ্যাট ফিলিং ফর ইউ সামহোয়ার টিল নাও। আই ট্রাইড এ লট বাট আই কান্ট হেট ইউ অ্যানিমোর। মীরা বিস্ময়ে চোখে বলল, আপনার কোথাও ভুল হচ্ছে। দীপ্র মীরার কথা উড়িয়ে দিয়ে হাসতে হাসতে বলল, হ্যাঁ, ভুল একটা হয়েছিল, সারা জীবন বিয়ে করতে না চাওয়া। আমিটাও শুধুমাত্র একটা ছবি দেখেই আমার হবু বউয়ের প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম। তার ছবি ছোট্ট করে রিসাইজ করে ওয়ালেটের পকেটে করে নিয়ে ঘুরতাম। সময় পেলে খুব লুকিয়ে দেখতাম। অসংসারী ছন্নছাড়া আমিও সংসার করার স্বপ্ন দেখতাম। মীরা প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল,
তাহলে ছেড়ে গিয়েছিলেন কেন? আর এলেন না কেন? মানলাম বাবা অসুস্থ, কিন্তু পরিস্থিতি কিছুটা সামলে কি আসা যেত না? আমি যে মনে মনে এখনও সেই কণ্ঠের প্রতীক্ষা করি, আমার সেই বাগদত্তার, যাকে আমি কখনো দেখিনি, যে কণ্ঠ আমায় একদিন ফোনে জিজ্ঞাসা করেছিল, হ্যালো মীরা, কেমন আছো? আমি আজ একটু ব্যস্ত, রাখছি কেমন? আপনি জানেন, আমার প্রতি মন খারাপের রাতে আপনি আমার স্বপ্নে আসতেন, আমার কল্পনার সে সাদা সফেদ শুভ্র অস্পষ্ট রূপে জানতে চাইতেন, মীরা তুমি কেমন আছো? কিন্তু আমি কখনো বুঝতেই পারিনি আমার সেই রেদওয়ান দীপ্র একই মানুষ, যদি না আজ ফোন কলে কণ্ঠটা আবারও শুনতাম। তোমার ফোন নম্বরটা অনেক কষ্টে জোগাড় করেছিলাম। ঝোঁকের মাথায় ফোন করে কি বলবো খুঁজে পাচ্ছিলাম না সেদিন, তাই কেমন আছো জিজ্ঞাসা করেই রেখে দেই। আর একটা বিষয় বলি, আমার দীপ্র নামটা আমার আম্মা ছাড়া বাড়িতে কেউ ডাকে না। তবে আমি আমার স্কুল কলেজ সব জায়গায় দীপ্র বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। দাদার মতে এটা নাকি হিন্দুয়ানি নাম, রক্ষণশীল পরিবারে এসব চলে না, তাই বাড়ির লোকজন রেদওয়ান বলে। হয়তো তোমাদের পরিবারেও এটা বলেই পরিচয় করে দিয়েছিল। আর তুমি আমার ছবি পর্যন্ত দেখোনি, ব্যাপারটা তো আমি জানতামও না। আমাদের বাড়িতে তোমার বাবা আর 2 জ্যাঠা আর বড় জ্যাঠার ছেলে গিয়েছিল সম্ভবত। সম্পূর্ণ বিষয়টা পারিবারিকভাবে হয়েছে। এখন ওনারা আমার পরিবার থেকে কোনো ছবি নিয়েছেন কিনা তা তো তখন জানতাম না। পরে শুনলাম তারা নাকি আমার কোনো ছবি চাননি, আর আমার ফ্যামিলিও আগ বাড়িয়ে দেয়নি। বাবা মায়ের পছন্দই ছেলেমেয়ের পছন্দ, এই যুক্তিতে তোমার পরিবার বলেছিল তাদের পছন্দই তোমার পছন্দ। যেমনভাবে আমার বাবা ও আমার কোনো প্রকার মতামত না নিয়ে আমাকে তোমার ছবি পর্যন্ত না দেখিয়ে বিয়ে ঠিক করে ফেলেছিলেন। পরে অবশ্য আমি ভাবির কাছ থেকে তোমার একটা ছবি ম্যানেজ করেছিলাম। ভাবি তোমাকে দেখতে গিয়ে নিয়ে এসেছিল সম্ভবত। আমার কাছে শুরু থেকেই বিয়েটা বোঝা মনে হচ্ছিল। চাকরিটা হবার সাথেই বাবা মা সহ বাড়ির সবাই এত তাড়াহুড়ো করছিল যেন তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিলেই আমি মহা সংসারী হয়ে যাব। আমি আর চাকরি বাকরি বাড়ি ছেড়ে এমন মাঠঘাট চাষবাস নিয়ে পড়ে থাকবো না। দীপ্র হাসলো, আবার বলল, আমার উপর প্রচণ্ড চাপিয়ে দেওয়া বিয়েটা আমার কাছে স্বপ্নের বিয়ে হলো। সেদিন যেদিন আমি তোমার ছবিটা প্রথম দেখলাম, কি মায়া, কি স্নিগ্ধতা তোমার চোখে, আমার বুক পাজরে সেদিনই প্রথম ধাক্কা দিয়েছিলে তুমি। আর আজ আবার ধাক্কাটা দিয়ে ব্যথাটা বাড়িয়ে দিলে। কেন এত মায়া বাড়াও বলো তো? আর আজ আবার কি বা চাইতে এসেছো? মীরা কাঁদতে কাঁদতে বলল, আমি তো আপনার মায়াতেই থাকতে চেয়েছিলাম আজীবন, কিন্তু আপনি এলেন না। আমি বসে রইলাম, আমার বিয়েটা ভেঙে গেছে যেন আমি সারা রাত বউ সেজেই বসে রইলাম, কিন্তু আপনি এলেন না। দীপ্র এবার মীরার দিকে এগিয়ে এলো, বলল, তুমি এভাবে সব দোষ আমার উপর চাপিয়ে দিতে পারো না। অস্বীকার করতে পারবে বিয়ের দিন সকালবেলা তুমি তোমার বয়ফ্রেন্ডকে বলনি আমায় ফোন করতে যেন আমি বিয়েটা ভেঙে দেই? তোমার এত বছরের রিলেশন আছে জেনেও আমি তোমাকে বিয়ে করতাম জোর করে? মীরা দূরে সরে গেল কিছুটা, বিস্ময় ভরা ক্রোধের চোখে তাকিয়ে বলল, আমি কেন কাউকে বলবো আমার বিয়ে ভেঙে দিতে? আমি তো বরং আজ এসেছি জানতে, সেদিন কেন এলেন না আপনি আমায়? যদি এতটাই অপছন্দ হয় তবে কেন এখনও লুকিয়ে আমার ছবি স্কেচ নিজের কাছে রেখে দিয়েছেন? আমি আশেপাশে থাকলে কেন আমি আপনার চোখে ঠোঁটে খুশির রেখা দেখতে পাই? কেনই বা নিজেকে বশিষ্ঠ আর আমায় অরুন্ধতী দাবি করলেন আজ? আর বয়ফ্রেন্ড, কার বয়ফ্রেন্ড? এর মাঝে আমার বয়ফ্রেন্ড কোত্থেকে আসছে? আর আমার বয়ফ্রেন্ড কি আদৌ আছে যে এর মাঝে সে আসবে? দীপ্র অবিশ্বাসী দৃষ্টিতে বলল, তবে কি আমি মিথ্যে বলছি? বিয়ের দিন সকালে এক ভদ্রলোক আমার ফোন করে রীতিমতো কান্নাকাটি করেছে। তোমাদের রিলেশন তোমার পরিবার মানছে না বলে আমার সাথে তারা বিয়ে দিতে চাইছে। আমি যেন তোমাদের হেল্প করি, বিয়েটা যেভাবেই হোক ভেঙে দেই। এসব শুনে সেদিন তৎক্ষণাৎ কি করব বুঝে উঠতে না পেরে বাবাকে বলি, তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়, আমি বিয়েতে আগ্রহী নই। বাবার সাথে আমার এই নিয়ে এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। সেদিন আমার পুরো পরিবার একদিকে আর আমি ছিলাম একদিকে। আমার সমস্ত দোষ আমার ঘাড়ে নেই। আমি বলি আমার অন্য কেউ পছন্দের আছে যার জন্য তোমাকে বিয়ে করতে চাই না। আমার বাবা হার্টের পেশেন্ট, উনি এসব শুনে আমার উপর এতটাই উত্তেজিত হয়ে যান যে হার্ট অ্যাটাক করে বসেন। আর এখন তুমি বলছো তুমি বউ সেজে বসেছিলে আমার প্রতীক্ষায়, অথচ আমি সেদিন বর সেজে নিজের বিয়ে নিজে ভেঙেছি। অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে গিয়েছি। আমার পরিবার এখনও মনে করে আমার এই খামখেয়ালি সিদ্ধান্তের জন্য আমার বাবা অসুস্থ। তারা আমাকে এখনও বাবার সামনে সেভাবে যেতে দেয় না।
যদি আমায় দেখলে আবার কিছু একটা উল্টাপাল্টা ঘটে, তুমি সেই একইভাবে এবারেও বিয়ের দিন সকালবেলা আমার কাছে দাবি নিয়ে এসেছো যেন আমি এবারেও বিয়ে ভেঙে দেই। এবার তোমার বয়ফ্রেন্ড তোমার হবু বরকে কনভিন্স করতে পারিনি, তাই না? তাই এসেছো আমার কাছে, কারণ তুমি তো জানোই আমি তোমার বিয়ে একবার যখন ভেঙেছি বারবার ভাঙতে পারবো। এটাই চাও তো? মীরা এবার দীপ্রর গালে ঠাঠিয়ে চড় দিয়ে ফেলল। আমি কতবার বলবো কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোনো বয়ফ্রেন্ড নাই, আমি শুধু আপনাকে ভালোবেসেছি। আপনাকে, যার সাথে আমার প্রথম বিয়ে ঠিক হয়েছিল তাকে, যার সাথে আমার প্রথম বাগদান হয়েছিল। আর কে আপনাকে ফোন করে কি বলেছে তাই বিশ্বাস করে নিলেন? একবার আমায় ফোন করে জিজ্ঞাসা করলেও কি হতো না? সব কিছু উল্টাপাল্টা করে ফেলেছেন, নিজের জীবন, নিজের বাড়ির মানুষজন, সেই সাথে আমাকেও। দীপ্র কোনো উত্তর দিল না। চড় খেয়ে সে কিছুক্ষণ থমকে রইল। তারপর বিছানা থেকে ফোন নিয়ে পুরাতন কল লিস্ট থেকে নাম্বারটা বের করে দেখালো। এটা তোমার বয়ফ্রেন্ডের নম্বর না? মীরা অগ্নিমূর্তি ধারণ করে বলল, আর একবার বয়ফ্রেন্ড বললে আরও দুটো চড় দেবো। শুধু শুধু তো বলছি না, আমি পরে খোঁজ নিয়েছিলাম। সেদিনের সিম লোকেশন তো তোমাদের গ্রামেই দেখিয়েছিল। রেজিস্ট্রি করা ছিল একটা ফ্লেক্সিলোডের দোকানের মালিকের নামে। মীরা খেপে গিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ফ্লেক্সিলোডের দোকানদারের সাথে প্রেম করি, আর চোখ মুখ ভাসিয়ে কাঁদি আমার সামনে থাকা বাপ্পারাজের জন্য। দীপ্র উত্তর দিল, হতেই পারে তোমার বয়ফ্রেন্ড তোমার এলাকার কেউ, তাই পরিচয় ঢাকতে দোকান থেকে ফোন দিয়েছিল। তাছাড়াও হতে পারে। মীরা আর কিছু শুনলও না, সেই সাথে আর কোনো উত্তরও দিল না। দীপ্রর বেড সাইডে থাকা জগ থেকে আরও এক গ্লাস পানি ঢাললো, আর পাশ থেকে ঘুমের ওষুধের পাতা থেকে আরও দুটো খুলে নিয়ে এসে দীপ্রকে ইশারা করলো কাউচে বসতে। ও কিছু না বুঝে মীরার দিকে হাঁ করে তাকিয়ে বসে পড়ল। মীরা ও চোয়াল শক্ত করে ধরে হাঁ করে শুধু ওষুধ দুটো জোর করে মুখে পানি সহ পুরে দিল। বলল, অনেক মাথা খাটিয়েছেন, দয়া করে এই গার্বেজ মাথা আর খাটাতে হবে না। দুটো ওষুধ খেয়ে যেমন মরার মতন ঘুমোচ্ছিলেন, এবার আরও দুটো খেয়ে আপনি বরং আর মাথা না খাটিয়ে মাথাটাকে আবারও শান্তি দিন। এই কথা বলে মীরা হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। এসব হচ্ছেটা কি? যদিও দীপ্রর কথা কর্ণপাত করার মতো ঘরে তখন কেউ ছিল না, দীপ্র ওয়াশরুমে গিয়ে গলার ভেতর আঙ্গুল দিয়ে বমি করার চেষ্টা করলো। যে করেই হোক ঘুমের ওষুধগুলোকে কাজ শুরু করতে দেওয়া যাবে না। এবার ঘুমিয়ে পড়লে সব শেষ। বাড়িতে পার্লারের মেয়েরা চলে এসছে। মীরা গোসল সেরে বসে আছে, লাল টুকটুকে বউ, একদম নিজের মনের মতো করে। কিছুক্ষণ পরে এসে নিতুকে ডাকলো, কানে কানে বলল, আজকে আমি একটা সাংঘাতিক কাজ করব। নিতু এক্সাইটেড হয়ে বলল, কি করব মীরা আপা? আমার বিয়েটা আজকেও ভেঙে যাবে দেখিস, তবে এবার বরপক্ষ ভেঙে দেবে না, আমি ভেঙে দেব। নিতু মন খারাপ করে বলল, তুমি বিয়ে করবে না? মীরা হাসতে হাসতে বলল, করবো তো। তাহলে? তো দীপ্র ভাইয়াকে নিয়ে পালাবো। নিতুকে ভীষণ খুশি আর এক্সাইটেড দেখালো। সে জানতে চাইলো কিভাবে। মীরা নিতুকে শুরু থেকে সব কিছু খুলে বলল। সেই সাথে বলল, দীপ্রকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছি, ও মরার মতন ঘুমোচ্ছে। তুই তন্ময় ভাইকে বল ওকে রেডি করিয়ে পেছনে দরজা দিয়ে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে রাখতে। আমি সাজটা শেষ হলেই কোনো একটা অজুহাত দিয়ে এই ঘর থেকে বেরোবো, তারপর পেছনে দরজা দিয়ে পালিয়ে গাড়িতে উঠবো। তন্ময় ভাই যেন আমাদের দীপ্রর বাড়িতে নিয়ে যায়, তারপর সব কিছু আমি ম্যানেজ করব। বাড়ি তখনও কেউ কিছু জানে না, মীরা, তন্ময় আর নিতু ছাড়া। বিকেলের দিকে বরপক্ষ আসবে। মীরা তার আগেই যে করে হোক দীপ্রকে নিয়ে পালাবে, এমনটাই আপাতত প্ল্যান। হঠাৎ তন্ময় এসে ডাকলো। মীরা উঠে গিয়ে বেলকুনিতে ওর সাথে খুব হালকা স্বরে কথা সাজছিল। তন্ময় এসে জিজ্ঞেস করলো, এইসব কি শুনছি? নিতু এসব কি বললো আমায়? মীরা স্বাভাবিকভাবে উত্তর দিল, ঠিক বলছি। তন্ময়ের চোখে মুখে কৌতূহল। তোমার যে বিয়েটা ভাঙার পর মৃন্ময় তোমায় এখানে এনেছিল, সেই বিয়েটা আমাদের দীপ্রর সাথে ঠিক হয়েছিল? মীরা মাথা নিচু করে বলল, জি। আই কান্ট বিলিভ ইট ম্যান। ওর বিয়ে ঠিক হয়েছিল শুনেছিলাম, কিন্তু সেটা তোমার সাথে তা তো জানতাম না। ও কখনো ওর হবু বউয়ের ডিটেলস আমাদের কিছুই বলেনি। ও তো প্রচণ্ড বিরক্ত ছিল ব্যাপারটা নিয়ে, কারণ ওর চাকরি বাকরি এসব পছন্দ ছিল না। এর আগে 2টা ছেড়েছে। এবার ওর ভাই জোর করে একটা মাল্টিন্যাশনালে পরিচিত কাকে যেন ধরে জবে ঢুকিয়েছিল। জবটা আমাদের ডিসিপ্লিনের সাথে রিলেটেডও না, আর কর্পোরেট জব তো ওর কোনো কালই পছন্দ নয়। ও এই জবটাও ছাড়বার বাহানা খুঁজছিল, তাই বাড়ির লোকেরা বিয়ের জন্য এত তোড়জোড় করছিল। সব সময় বলতো বাবা বাড়িতে আটকাবার জন্য জোর করে এসব করতে চাচ্ছে। দেখিস, আমি বিয়ের দিন পালাবো, বিয়ে করব না। সে কি শেষ পর্যন্ত পালিয়েছিল? আমাকে যে অন্য কথা বলল?
শেষের দিয়ে হঠাৎ মন ঘুরে গেল। বলল বিয়েটা আগে করি, তার পরেরটা পরে দেখা যাবে। এর মধ্যে আবার কি হলো, বিয়ের দিন থেকে ওর ফোন সুইচ অফ ছিল। আমরা বন্ধুরা কোনো খোঁজ খবরও পাইনি। আর আমাদের তো ওর বাড়ির ত্রিসীমানায় যাওয়া মানা। ওরা ভাবে আমরা তাদের ছেলের মাথা বিগড়ে দেই। এরপর বহুদিন কোনো খোঁজ খবর নেই। হুট করে সেদিন আমাদের বাড়িতে চলে এলো। ওই তো যেদিন তোমাকে আবিদরা দেখতে এলো, তখন বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। বললো এসব ব্যাপারে কথা বলতে ভালো লাগছে না। এরপর আমিও কিছু জিজ্ঞেস করিনি। মৃন্ময় তো আমার বিয়েতে গিয়েছিল। তারপর তার মনে হলো মৃন্ময় গেলেই বাকি, সেও তো জানতো না ওর চাচাতো ভাইয়ের বন্ধুর সাথে মৃন্ময়ের খালাতো বোনের বিয়ে। আর দীপ্রকে তো কেউ দেখেওনি, মীরার বাবা, দুই জ্যাঠা আর জ্যাঠাতো ভাই ছাড়া। আজ বাবা এসেছেন, তিনি দেখলে দীপ্রকে নিশ্চয়ই চিনবেন। যে করেই হোক বাবা দেখার আগেই দীপ্রকে নিয়ে সরে পড়তে হবে, নয়তো বাবা যে রাগ, না জানি ওকে এ বাড়িতে এভাবে খোশ মেজাজে ঘুরতে দেখলে সবাই মিলে মেরে আধমরাও করতে পারে। মীরার মনে হলো দীপ্র ইচ্ছে করেই গত 2 দিন ধরে আরো বেশি খোশ মেজাজে আছে, যদিও পুরোটাই অভিনয় করছে। এর মাঝে নিতু হঠাৎ হন্তদন্ত হয়ে এসে বলল, দীপ্র ভাইয়া তো পালিয়েছে। মীরা আর তন্ময় প্রায় একসাথে বলে উঠল। হোয়াট? নিতু হাঁপাতে হাঁপাতে বলল, মীরা আপা, তুমি না বলে ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছো, মরার মতো ঘুমাচ্ছে। এ তো ঘুমাতে ঘুমাতে পালিয়েছে। তুই ঠিকমতো খুঁজেছিস? হ্যাঁ, ঘরের বাইরে ওয়াশরুম পর্যন্ত নেই। ওরা কেউ কোনো কথা বলছিল না, এখন কি করা যায় ভাবছিল। এর মাঝে নিতু হঠাৎ বলল, আমার মনে হয় এই ব্যাটার কোনো গোপন সমস্যা আছে। বিয়ের দিন এলেই কিছু একটা কাণ্ড ঘটিয়ে বিয়ে থেকে সটকে পড়ে। হার্বাল চিকিৎসা দরকার। তন্ময় ধমক দিল। যাবি এখান থেকে? নিতু মিনমিন করে বলল, অন্য কিছু না, মাথার হার্বাল চিকিৎসার কথা বলেছে। মাথার সমস্যা আছে। তন্ময় ওকে বারবার ফোন করতে লাগলো। দীপ্র ফোন রিসিভ করছিল না। মীরা এক পর্যায়ে বসে বলল, দরকার হলে আমি ওর বাড়ি গিয়ে বসে থাকবো, তবু এই বিয়ে করব না। আবার যখন পেয়েছি আর কিছুতেই ছাড়বো না। ও নিজে আমাকে বলেছে আমায় ভালোবাসে, অথচ এখন এমন কেন করছে বুঝতে পারছি না। এখন ঠান্ডা মাথা রাখার সময়। তাছাড়া পালানো তো কোনো সমাধান নয়। তোমার আর নিতুর করা এই পালানোর প্ল্যানিংয়ে এমনিতেও আমার কোনো মত ছিল না। আমি এসেছিলাম অন্যভাবে ব্যাপারটা সমাধান করা যায় কিনা সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলতে। কি আর করবে, এখন আপাতত আবিদ ভাইকে বিয়ে করো। পরে আবার দীপ্র ভাইয়াকে খুঁজে পেলে আবিদ ভাইকে বুঝিয়ে সুঝিয়ে ডিভোর্স দিয়ে দীপ্র ভাইয়াকে বিয়ে করে ফেলো। তাছাড়া তো আর উপায় দেখছি না। নিতুর এমন উদ্ভট প্রস্তাবে মীরা নিতুকে ধমকে দিতে যাচ্ছিল। এর মাঝে বাড়ির ভেতর থেকে মীরার ডাক পড়ল। মীরাকে কিছু খাইয়ে দিতে বলল। ওর মা খাবারের থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মীরার পেছনে। উপায়ন্ত না পেয়ে মীরা ঘরে গিয়ে মায়ের হাতে খেতে লাগলো, যদিও খাবার গলা দিয়ে নামছিল না। তন্ময় বাইরে গেল ওদিকের পরিস্থিতি জানতে। নিতুও পিছু পিছু ছুটে গেল। খাওয়া শেষে মীরা বেশ কয়েকবার নিতুকে ডেকে পাঠিয়েছে, নিতু ওপরে আসবার সময়ই পাচ্ছে না যেন। তন্ময়েরও কোনো পাত্তা নেই। ফোনে একের পর এক ফোন কলে কথা বলেই যাচ্ছে। এদিকে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। সারা বাড়িতে গুঞ্জন পড়ে গেল বর এসেছে। মীরার প্রচন্ড কান্না পেল, সাথে রাগও। কি করবে এখন? একা একা পালিয়ে যাবে? কোথায় যাবে? কার কাছেই বা যাবে? পথে পথে ঘুরবে? তারপর কি হবে? পথে পথে ঘুরলেই কি মানুষটাকে পাওয়া যাবে? মীরার বাবা এসে হঠাৎ উপস্থিত হলো ঘরে। অন্যরা সবাই বরকে বরণ করতে গেছে। বাইরে আতশবাজির প্রচন্ড শব্দ। বাবাকে দেখে মীরা উঠে এসে জড়িয়ে ধরে ঠিক বাচ্চাদের মতো ফুপিয়ে কতক্ষণ কাঁদলো তা সে নিজেও জানে না। ওর বাবা বলল, ছোটবেলায় মেলায় নিয়ে গেলে কিছু পছন্দ হলে এভাবেই ফুফুই ফুফুই কাঁদতে, না দেওয়া পর্যন্ত থামতি না। আজও কিছু চাই। মীরা বলতে চাইলো তার সেই সফেদ পোশাকের পুরুষটি চাই, কোনো আবিদ টাবিদ নয়। কিন্তু বলতে পারলো আর কই। মীরা আবার ফুপিয়ে বলল, আমি আপনার সাথে বাড়ি চলে যেতে চাই। বাবা ওর মাথায় হাত বুলিয়ে বলল, তা তো আর হয় না। ছোটবেলায় চাইলে হয়তো সব কিছু দেওয়া যায়, কারণ তখন চাহাগুলো ছোট থাকে। এখন বড় হয়েছিস না, বাস্তবতা ভিন্ন। বাড়ি যেতে মন চাইছে খুব বেশি। মীরা মাথা ঝুঁকিয়ে বলল, কতদিন বাড়ি যায় না, কতদিন ধরে খালের বাড়ি পড়ে আছি। তুই তো জানিস ওখানকার পরিস্থিতি। আগামীকাল বৌভাতে আমরা সবাই তোকে নিতে যাব। তখন একেবারে জামাইকে নিয়ে আমাদের সাথে যাবি, 2-4 দিন থাকবি। আজ
এই একটা দিনের তো ব্যাপার। মন খারাপ করে না আম্মা, এখন একটু হাসো। মীরা হাসতে চেষ্টা করলো মাত্র। ওদিকে বরকে বরণ করা শেষে স্টেজে বসানো হয়েছে। নিতু সহ আরো কয়েকজন এলো মীরাকে নিতে। স্টেজে একসাথে বর কনেকে বসিয়ে সামনাসামনি বিয়ে পড়ানো হবে। মীরা নিতুকে দেখে জিজ্ঞেস করতে চাইলো দীপ্রর কোনো খবর আছে কিনা, কিন্তু এত কথা উচ্চারণ করতে পারলো না এত সব মানুষের মাঝে। শুধু জিজ্ঞেস করলো, দীপ্র? নিতুর কান অবধি সে কথা আর সম্ভবত পৌঁছালো না। স্টেজে পৌঁছাতে পৌঁছাতে মীরার মনে হলো এই মাত্র সে মাথা ঘুরে পড়ে যাবে, তারপর মারাই যাবে। মাটির দিকে খুব সাবধানে তাকিয়ে হাঁটছিল সে। সিঁড়িতে উঠতেই শরীর আর সায় দিল না, চোখ ঝাপসা হয়ে লুটিয়ে পড়তে যাচ্ছিল। সেই মাত্র চোখ পড়ল স্টেজের উপর থেকে তার দিকে ছুটি এগিয়ে আসছে তার স্বপ্নে দেখা সেই সফেদ পুরুষটি। হ্যাঁ, সেই মানুষটিই তো, সাদা ঝলমলে বিয়ের পোশাকের সাথে সাদা পাগড়ি মাথায়। দীপ্র ছুটে এসে ওকে ধরে ফেলল, কানের কাছে ফিসফিস করে বলল, হ্যাভ ইউর ড্রিম কাম ট্রু নাও। মীরা ওকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনি খুব খারাপ, খুব। আই এম সরি। তো সব কিছু ম্যানেজ করে আসতে আসতে দেরি হয়ে গেল। এত কম সময় এত কিছু ম্যানেজ হয় নাকি? স্টেজে দীপ্রর পাশে বসে উমিরার মনে হচ্ছিল সে স্বপ্ন দেখছে। দীপ্রকে খুব স্বাভাবিক হাস্যজল দেখাচ্ছিল, মাঝে মধ্যে ঘুমের একটা দুটো হাই তুলছিল আর মীরার দিকে তাকাচ্ছিল, কিন্তু মীরার দৃষ্টি যেন সরছেই না। নিতু এগিয়ে এসে বলল, কি, কেমন হলো সারপ্রাইজ? দীপ্র ভাইয়া একা পুরো 3টে বাড়ি সামলেছে, সবাইকে রাজি করিয়েছে। তন্ময় ভাইও অবশ্যই একটু হেল্প করেছে এবারে ব্যাপারে। মীরা শুধু বলল, তোরা খুব খারাপ। তুমি সবচেয়ে খারাপ। মাথায় পচা বুদ্ধিতে ঠাসা। ঘুমের ওষুধ খাইয়ে আমায় নিয়ে পালিয়ে যাবে। শখ কত, এই দেখো পালিয়ে নয়, সবার সামনে দিয়ে শখ জ্ঞানে বগল দাবা করে নিয়ে যাব। আমি ভদ্র ছেলে, ওসব পচা বুদ্ধিতে নেই। মীরা কাঁদো কাঁদো চোখে বলল, আই হেট ইউ। দীপ্র ফিসফিস করে বলল, আই লাভ ইউ টু মাই অরুন্ধতী। বিদায় বেলায় মীরা বাবাকে জড়িয়ে যখন কাঁদছিল, ওর বাবা হেসে হেসে মেয়েকে জিজ্ঞেস করলো, কি আম্মা, এখনো বাড়ি যেতে ইচ্ছে করছে? বাবা, আপনি ওদের মতো খুব খারাপ। ভদ্রলোক দীপ্রর দিকে ইশারা করে বললেন, শেষ মুহূর্তে আমি কেন রাজি হয়েছি জানিস? তুই ছোটবেলায় কোনো শখের জিনিস নেওয়ার জন্য আমার কাছে যেমন ভাইনা ধরতি না, না পেলে যেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতি, আজ এই ছেলেটাও তোকে পাওয়ার জন্য আমার কাছে ভাইনা ধরেছে। আমি বাবা হয়ে কি করে না দিয়ে পারি? দীপ্রদের বাড়িতে এসে মীরাকে বরণ শেষে আয়না দেখার পালা এলো। দুজনের সামনে আয়না ধরে জিজ্ঞেস করা হলো, আয়নায় কি দেখা যায়? দীপ্র বলল, আমার মনকে বাঁধার শেকল, যার কাছে আমি স্বেচ্ছায় আত্মসমর্পণ করলাম। মীরাকে জিজ্ঞেস করা হলে মীরা বলল, আমার ছন্নে ছাড়া পাখি, যাকে আমি কখনো শিখলে বাঁধতে চাই না। আমি তার ডানায় ভর করে উঠতে চাই। এ কথা শুনে দীপ্র ওর কানে কানে বলল, যত দূরে যাই আমি পাশে ডেকে নিও, অগোছালো মনটাকে গুছিয়ে দিও, একটা ঘর খুঁজে দিও। পরিশিষ্ট দীপ্রর বাড়ি থেকে শুধুমাত্র দীপ্র দুই ভাবি আর ভাতিজা ভাতিজি এসেছিল বিয়েতে। বাবা অসুস্থ তাই আসতে পারেননি, তবে মত দিয়েছিলেন ছেলে সংসারী হতে চেয়েছে, এর চেয়ে বড় তার কাছে আর কি বা হতে পারে। তবে দু ভাইয়ের মন এখনো বলেনি। তারা শর্ত দিয়েছে আগামী 6 মাস বাড়ি ছেড়ে রাগ করে বা পালিয়ে বা অহেতুক কারণে কোথাও নিরুদ্দেশ হওয়া যাবে না। 6 মাসে যদি এমনটা সে করে দেখাতে পারে তবেই তারা মেনে নিবে। তবে দীপ্র এতে রাজি হলেও শেষ পর্যন্ত সে শর্ত মেনে চলতে ব্যর্থ হয়েছে। মাঝে একবার মীরার সাথে কথা কাটাকাটি করে 4 দিন নিরুদ্দেশে ছিল। 5ম দিন অবশ্য ফিরে এসে মীরাকে বলেছে আর হবে না, যদিও সে এর পরেও আরও একবার 3 দিন নিখোঁজ ছিল। তবে তারপর আর এখন পর্যন্ত কখনো নিরুদ্দেশ হয়নি, খুব সম্ভবত ভবিষ্যতে আর হবেও না। ওরা তন্ময় প্রজেক্টটাও বেশ ভালোভাবে রান করে গেছে। বাড়ি থেকেও অবশ্য এখন আর চাকরি বাকরির চাপ দেওয়া হয় না। ওদিকে আবিদকে ম্যানেজ করতে কিছুটা বেগ পেতে হলেও তন্ময় পরিচিত এলাকার এক রাজনৈতিক ভাইয়ের ধমকে শেষ পর্যন্ত কাজ হয়েছিল। তাছাড়া দীপ্রকে করার সেই ফোন কলের হদিস আজও পাওয়া যায়নি। ফ্ল্যাক্সিলোডের দোকানটিতে সিসিটিভি না থাকায় এবং এত আগে তার ফোন থেকে কে ফোন করেছিল তা ভুলে গিয়েছে বলে দোকানের মালিকের স্বীকারোক্তি দেওয়ায় এর হদিস সেভাবে পাওয়া যায়নি। যেহেতু সবকিছু ঝুটঝামেলাবিহীন সুন্দরভাবেই চলছে,
তাই এখন আর এ বিষয় নিয়ে ঘাটতে সম্ভবত ওরা কেউই আগ্রহী ছিল না। তবে অধিকাংশের সন্দেহের মৃন্ময়ই প্রধান কালপ্রিট। মীরার সন্দেহ ঠিক তাই। আর মীরা মিঠা রোদে তার হামাগুড়ি দেওয়া ছেলেকে কোলে নিয়ে ভিটামিন ডি খাওয়াতে খাওয়াতে আজও হিসাব কষে যায়। তোর মাম্মার 1900 কটকটি আমলের বয়ফ্রেন্ড সম্ভবত ফ্লেক্সিলোডের দোকানের সামনে দোকানের মালিকের ছেলে, না হয়তো ওর রাস্তা দিয়ে কলেজ যাওয়া কোনো ভ্যাগাবন্ড অথবা। হিসাবটি আর শেষ হয় না।